গল্প মনমোহনায় ফাল্গুন হাওয়া। কলমে নুরুন্নাহার তিথি। পঞ্চম বা শেষ পর্ব। সময়ের পাতা খুব দ্রুত উল্টে যায়। ঋতু পরিবর্তন হয়ে শরৎ, হেমন্ত, তারপর এখন শীত ঋতু। পর্ণমোচী উদ্ভিদেরা নিজেদের রিক্ত করে প্রকৃতিতে কাঙালের রূপ নিচ্ছে। কনকনে শীতের ভোর সকালে মীরা ফজরের নামাজ পড়ে পুকুর পাড়ে শাল জড়িয়ে এসে বসেছে। গতকাল রাতেই তারা কলকাতায় পৌঁছেছে। রাইমার বিয়ে যে আজ। একটু পরেই বাড়ির মহিলা সদস্যরা জল সইতে চলে আসবে। রাইমার দধিমঙ্গলের অনুষ্ঠান চলছে। আসার পথে মীরা রাইমার দুয়েকটা ছবি তুলে নিজেও ওকে এক লোকমা খাইয়ে চলে এসেছে। শেহজাদ নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। আর ফ্রিসা এখনো জাগেনি। পুকুর পাড়ে বসে বসে গত রাতের কথা ভাবছে মীরা। রাইমা তাকে হাসি ঠাট্টার মাঝেই হুট করে জিজ্ঞাসা করে বসে, তুই ভালোবাসিস জিজুকে? জিজু তোকে ভালোবাসে তো? এর বিপরীতে এক কথায় কোনো উত্তর দিতে পারেনি মীরা। সারারাত তার ঘুমও ঠিকমতো হয়নি এসব ভাবতে ভাবতে। আজ সতেজ শীতল পরিবেশে চোখ বন্ধ করে নিজের মন থেকে উত্তর খুঁজছে। দুজনের কারোর জীবনেই তো কেউ প্রথম ভালোবাসা না, দ্বিতীয়বার কি ভালোবাসতে পেরেছে আদৌ? এই প্রশ্নে জর্জরিত মীরার মন মোহনা। বিগত 6 মাসের স্মৃতি রোমন্থন করে। মনের অভ্যন্তর থেকে খুব আকুল ভাবে সাড়া পেল। সে দ্বিতীয়বার ভালোবাসতে পেরেছে। সত্যি পেরেছে। মুদিত আখি যুগল মেলে স্থির জলরাশির দিকে মুগ্ধ নয়নে তাকালো। এই শুষ্কতম ঋতুতেও তার মনে ফাগুনের হাওয়া বয়ে যায়। ওষ্ঠকোণে ফুটে উঠে লজ্জা রাঙা হাসি। খানিক সময় পেরোতেই রাইমার বাড়ির মহিলা সদস্যদের এদিকে আসার পদধ্বনি শুনে মীরা উঠে দাঁড়ায়। অতঃপর তাদের জন্য স্থান ফাঁকা করে সেখান থেকে চলে আসে। যদিও রাইমার কাকিমা মীরাকে থাকতে বলেছিলেন, কিন্তু মীরার এখন ফ্রিসাকে তুলতে হবে। তারপর রাইমার সাথে থাকতে হবে, তাই রাইমাদের বাড়ির পথে হাঁটা দেয়। কুঞ্জদের বাড়ি থেকে কুঞ্জোর গায়ে ছোঁয়ানো হলুদ এসেছে, তাই এখন রাইমাকেও উঠোনে আনা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। মীরা ও রাইমার দুয়েকজন ভাবি ও কাজিন বোনেরা বরপক্ষ থেকে আসা মানুষদের আপ্যায়নে গিয়েছে। বরপক্ষ থেকে আসা এক সুদর্শন যুবক ছেলে তো মীরাকে দেখে সেখানেই হা হয়ে বসে আছে। ফ্রিসা ওদিকে বাড়ির বাচ্চাদের সাথে খেলছে। মীরা ফাঁকা ট্রে হাতে নিয়ে সেখান থেকে চলেই আসছিল, তখন সেই যুবকটি মীরাকে ডাকে। সে মীরার নামটা শুনতে পেয়েছে রাইমার ভাবি ও কাজিনদের মুখ থেকে ডাক শুনে। অচেনা কোনো পুরুষ কণ্ঠে নিজের নাম শুনে ভ্রুকুচকে পিছু ফেরে মীরা। ছেলেটি মীরার সামনে এসে কিছুটা অ্যাটিটিউডের সাথে হাত বাড়িয়ে বাঁকা হেসে বলে, হ্যালো, আমি রাহুল। মীরার মুখভঙ্গির বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। কয়েক সেকেন্ড অপেক্ষা করে যখন যুবকটি মীরার থেকে কোনো প্রত্যুত্তর পেল না, তখন সে আবার বলে, আমি কুঞ্জের মাসতুতো ভাই। আপনি নিশ্চয়ই রাই বৌদির বোন হন। মীরা মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলে, ওহ আচ্ছা, আমি রাইয়ের বোন না, কিন্তু বোনের মতো বান্ধবী। পরিচিত হতে পারি? মীরা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে দাঁড়ানো লোকটির কথা বলার ধরন বুঝতে চাইল। তখনই সবটা তার মস্তিষ্কে ধরা দেয়। লোকটা তার সাথে ভবিষ্যতে ফ্লার্টিং করার ধান্দা করছে। মীরা মুচকি হেসে সেই আশায় জল ঢালতে বলল, কেন পারবেন না? আপনি তো আমার নাম জানেনই, সাথে এটাও জানলেন যে আমি রাইয়ের ফ্রেন্ড। এখন আমি আমার বাকি পরিচয়টাও দিচ্ছি। ওই যে দেখছেন একটা লোক, পিলারের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে, সেই লোকটা আমার স্বামী। আর একটু পরপর যে বাচ্চারা এদিকে দৌড়াদৌড়ি করছে না, তার মধ্যে যেই বাচ্চাটার রেড ব্রাউন চুলের রং, সেই বাচ্চাটা আমার মেয়ে। আর কিছু জানতে চান? যুবকটি থতমত খেয়ে হা হয়ে একবার শেহজাদের দিকে তাকাচ্ছে তো আরেকবার মীরার দিকে তাকাচ্ছে।
মীরার মনে মনে ভীষণ হাসি পেলেও সে যত্র হাসল না। ঘুরে চলে যেতে নিলে পেছনে থেকে যুবকটি প্রশ্ন ছুড়ল, কিন্তু আপনার সিথি তো ফাঁকা। আজকালকার মেয়েদেরকে বিয়ের পরও সিথি ফাঁকা রেখে অবিবাহিত ছেলেদের গুমরাহ করে। কি যে মজা পায়, গড নোজ। মীরা আবার পিছু ঘুরে মুচকি হেসে জবাবে বলে, আমি মুসলিম, তাই বিয়ের পরও আমার সিথি ফাঁকা। আর কিছু জানার বাকি থাকলে বাড়ি গিয়ে কুঞ্জদার থেকে জেনে নিবেন। ধন্যবাদ। মীরা আর দাঁড়ালো না, সেখান থেকে চলে আসলো। পিছনে ছেলেটা নিজের কপাল চাপড়ে নিজেদের লোকদের কাছে চলে গেল। মেহমান ঘর থেকে বেরোতেই শেহজাদ এসে মীরার পথ রোধ করে দাঁড়ালো। মীরা হুট করে শেহজাদকে গম্ভীর মুখে দেখে শুধালো, কি হলো? সামনে এসে দাঁড়ালেন কেন? শেহজাদ জবাব দেয় না। মীরা কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলে, কি বলবেন বলুন, নয়তো আমি রান্নাঘরে ট্রেটা রেখে আসি। শেহজাদ হুট করে মীরার হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিয়ে বাড়ির মানুষজনদের মধ্যে কাউকে ডেকে ট্রেটা দিয়ে রান্নাঘরে রেখে আসতে বলল। তারপর মীরার হাত ধরে বাড়ির একটা ফাঁকা কোণায় নিয়ে যায়। মীরাকে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়া করিয়ে সরু দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, ওই ছেলেটার সাথে এতক্ষণ যাবৎ কি কথা বলছিলে? মীরাও চোখ ছোট ছোট করে তাকায়। অতঃপর প্রত্যুত্তরে বলে, চিনি না আমি। না চিনলে ওই ছেলের সাথে এত কথা কিসের? আরে, ওই ছেলেই তো আমাকে ডাকলো। আমি কি সেধে সেধে গিয়েছিলাম কথা বলতে? আপনি তো সেখানে দাঁড়িয়ে দেখলেনি। কি কথা হচ্ছিল তোমাদের? মীরা এবার দেয়ার থেকে সরে আসতে চাইলে শেহজাদ নিজের হাতের দ্বারা দেয়াল ধরে মীরার পথ রোধ করে। মীরা শেহজাদের চোখের দিকে তাকালে খানিক ঘাবড়ে যায়। শেহজাদের চোখে কেমন একটা রাগের আভাস। মীরা ভীতু স্বরে বলে, আপনি রেগে যাচ্ছেন কেন? আরে তেমন কোনো কথা হয়নি। আমি ওই ছেলেকে দেখাচ্ছিলাম যে আপনি আমার স্বামী আর ফ্রিসা মনি আমার মেয়ে। এটাই। ওই ছেলে তোমাকে ডিস্টার্ব করছিল। মীরা ভাবল শেহজাদকে শান্ত করতে হবে। বলা যায় না, যদি কোনো ঝামেলা করে বসে। বরপক্ষের লোক ওরা। মীরা হুট করে শেহজাদের গলা জড়িয়ে বলল, ব্যাপার কি হুম? এত পজেসিভ? ভয় হচ্ছে। যদি আপনার সুন্দরী বউকে কেউ নিয়ে নিতে চায়। ভালোবেসে ফেললেন বুঝি? আচমকা মীরার স্বর পাল্টে যাওয়াতে হতভম্ব হয়ে গেল শেহজাদ। সে মীরার কথা পাত্তা না দিয়ে বলে, সবসময় একটু বেশি বুঝো তুমি। আমি তো তোমার সেফটির জন্য বলছিলাম। বিয়ে বাড়িতে কিছু ছেলেরা মেয়েদের সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। একটা অচেনা ছেলে তোমাকে ডাকলো আর তুমি কথা বললে। তোমার সাথে কোনো অসভ্যতামি করেছে কিনা? যাই হোক, বাদ দাও। অসভ্যতামি না করলে তো ভালোই। তুমি তোমার কাজে যাও। এই বলে শেহজাদ সেখান থেকে সরে যাচ্ছিল, তখনই মীরা শেহজাদের বাম হাতের কবজি ধরে আটকায়। ফের শুধায়, ভালোবাসেন আমাকে? শেহজাদ একদৃষ্টে মীরার মুখপানে দৃষ্টি স্থির রেখেছে। মীরার অনুভূতি মিশ্রিত প্রশ্নে তার মন হঠাৎই অশান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগের রাগ যেন কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেছে। প্রায় মিনিট খানিক পেরোনোর পর বিয়ে বাড়ির মানুষজনের হুড়োহুড়িতে চলাফেরার মধ্যে একজন হুট করে শেহজাদকে সামান্য ধাক্কা দিলে সে বাস্তবে ফিরে। মীরার উদ্গ্রীব নয়ন যুগলে তাকিয়ে থাকা যেন ভীষণ ভয়ের হয়ে দাঁড়িয়েছে তার জন্য। পরন্তু শেহজাদ নজর নামিয়ে মীরার হাত ছাড়িয়ে যেতে চাইলে মীরা ফের হাত আঁকড়ে ধরে আবার করুণ স্বরে বলে ওঠে, ভালোবাসেন না, তাই না? এটা মুখে বললেও আমি তেমন কিছু মনে করতাম না। বলে দিলে অন্তত মিথ্যে আশায় থাকতাম না। শেহজাদ এবারেও চুপ করে আছে। তাই জন্য মীরা নিজেই শেহজাদের হাত ছেড়ে দিয়ে ঠোঁটের কোণে বিস্তর কৃত্রিম হাসি টেনে এগিয়ে এসে বলে, আপনি তো পরশু সন্ধ্যার ফ্লাইটে ফিরে যাবেন। আমি যাচ্ছি না। শেহজাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েও যখন দেখল মীরা উত্তর দিচ্ছে না, তখন প্রশ্ন করেই বসে, কেন যাবে না? এখন আমার ফ্রি সময়।
খাতাও দেখে শেষ করে এসেছি, তাই অবসর সময়টা একটু নিজের মতো কাটাতে চাই। ফ্রিসাও আমার সাথে থাকবে। তুমি সাডেনলি এসব কেন বলছো? ইচ্ছে হলো তাই। আমার ইচ্ছে হতে পারে না, নাকি শুধু আপনারই ইচ্ছে হতে পারে? ফ্রি সময়ে বাড়ি ফিরে কি করব? আপনাকে দেখব। কেন দেখব? তার থেকে ভালো আমি প্রকৃতি দেখি, অন্তত মাইন্ড ফ্রেশ হবে। মীরা এবার শেহজাদকে ফেলে চলে যাচ্ছে। পেছনে থেকে শেহজাদ বলে ওঠে, তুমিও আমার সাথে ফিরবে মীরা? না প্লিজ মীরা, সবসময় জেদ করলে চলে না। আশ্চর্য, আমার লাইফ, আমি জেদ করব? আমি তো জেদ নিজের সাথে করছি, এতে আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না। মীরা মীরা উত্তর না করে পেছনে না ঘুরেই চলে যাচ্ছে। শেহজাদ হুট করে বলে ওঠে, নিজেটাই দেখছো, আমি কিভাবে থাকব? থামে মীরা। পেছনে ঘুরে ফিরে এসে কড়া কণ্ঠে শুধায়, কেন? আমার এখানে থাকার সাথে আপনার কি সম্পর্ক? আপনার মেয়ের জন্য। ওকে ফ্রিসাকে সাথে করে নিয়ে যান। এখানে ফ্রিসার কথা আসছে না, আমি তোমার কথা বলছি। আমার কথা কেন? আমি থাকলেও কি আর না থাকলেও কি? ইউ ডোন্ট লাভ মি, এম আই রাইট? অভ্যাস হয়ে গেছি তাই। অভ্যাস বদলাতে শিখতে হয়। ইন ফিউচার আমি না থাকলে তখন এই অভ্যাসটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। শেহজাদ আবার রেগে গিয়ে মীরা ডান হাতের কবজি শক্ত করে ধরে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মীরা হতবাক হয়ে শেহজাদকে দেখছে। শেহজাদের চোখে যেন রোষাগ্নির স্ফুলিঙ্গ জ্বলছে। মীরা কয়েকবার হাত ছাড়তে বলেছে, নিজেও ছাড়াতে চেয়েছে, কিন্তু পারেনি। শেহজাদ মীরাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে এবার বলে, হঠাৎ কি হয়েছে তোমার? এমন করছো কেন? মীরা ছাড়া পেয়ে আবার আগের মুডে গিয়ে শান্ত হয়ে বসে। তারপর নিজের হাতের অবস্থা দেখতে দেখতে বলে, কি করলাম? কিছুই তো করিনি। কিছু করনি না তো? আপনিই বরং বেশি রিয়াক্ট করছেন। এখন আমার উচিত রাইয়ের কাছে থাকা, আর আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। শেহজাদ মীরার কাছে এগিয়ে ওর হাঁটুর সামনে বসে চোখের দিকে চেয়ে বলে, আমি যদি বলি ভালোবাসি তবে তুমি খুশি হয়ে যাবে। মীরা কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে বলে, মন থেকে বলতে হবে, তাহলে মন থেকে বুঝতেও হবে। মুখে বললেই ভালোবাসা হয় আর না বললে হয় না। মুখে তো অন্যের খুশির জন্য কত কিছুই বলা যায়। ভালোবাসা অ্যাক্টিভিটিতে বুঝতে হয় মিসেস মীরা। সো এখন থেকে তাই করুন। অতপর মুচকি হেসে শেহজাদ উঠে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। মীরা সেখানেই ঠায় বসে রয়। আপন মনে ভাবতে থাকে, আমি কি একটু বেশি ফোর্স করে ফেললাম? উনি কি রাগ করলেন? ধ্যাত শুধু শুধু। তবে পরশুদিন আমি সত্যি ফিরব না, দেখি উনি কি করে। এসব ভাবার মধ্যেই মীরার ফোন বেজে উঠল। রাইমা কল করছে। মীরা ফোন রিসিভ না করেই দ্রুত ওর কাছে যেতে রুম থেকে বের হয়। প্রায় সন্ধ্যার দিকে রাইমাকে নিয়ে পার্লার থেকে ফিরেছে মেয়েরা। রাইমাকে এতটা সুন্দর দেখাচ্ছে যে তা নিয়ে মেয়ে বউদের মাঝে হাসির অন্ত নেই। লতানো ডিজাইনের লাল কাতান বেনারসি পারে পাতি পুতির কাজে শাড়ির মাহাত্ম্য আরও বাড়িয়েছে। ভারী ফুল নেক জোড়োয়া হার ও পাতলা চেইনের মতো একটা সীতাহার, টিকলিও হালকা টানা দিয়ে ছোট সোনার মুকুটের সাথে শুভ্র শঙ্খ মুকুট তো আছেই। কপালের কলকাটা ছোটর মধ্যে অসাধারণ। দুই হাতেও একটা করে মোটা বালার সাথে শাখা পলা। মীরা রাইমাকে বসিয়ে রুমে এসে রাইমার জন্য গিফটটা নিয়ে আবার যায়। তারপর রাইমার হাত ধরে হাতে ডায়মন্ড গোল্ডের দুটো চুড়ি পরিয়ে দেয়। রাইমা নিজের হাতে ব্রেসলেটটা দেখে বলে, মিরু, তুই এগুলো কেন আনতে গেলি? পাগল নাকি?
কেন তোর পছন্দ হয়নি? কুঞ্জলার জন্য চোয়াচ নিয়েছি। ওটা কুঞ্জলাকেই দিব। পছন্দ হওয়া নিয়ে না। এত গহনা এসব কি আমার খুব একটা পড়া হবে বলতো? চুপ। তোদের বিভিন্ন অনুষ্ঠান হয়, পুজো, এসব পড়া হবে ঠিকই। এখন শান্ত হয়ে বসো, একটু পরেই পিড়ি নিয়ে আসবে। আমি একটু দেখি ফ্রিসা কই। এই বলে মীরা ফ্রিসাকে খুঁজতে বেরোয়। পথে শেহজাদকে দেখে যত্র থেমে যায়। সিলভার রঙের পাঞ্জাবি পাজামাতে শেহজাদকে ভীষণ সুদর্শন দেখাচ্ছে। মীরা মুগ্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে এবার নিজের দিকে তাকায়। সিলভার রঙের বেনারসি শাড়ির সাথে সে মুক্ত ও স্বর্ণের নেকপিস ও সীতা হার পরেছে। চুলগুলো রিং করে খোলা রেখে অর্ধেকটা এক পাশ করে এনে রেখেছে। সাথে সাদা ডেইজি তো আছেই। তাকেও নিশ্চয়ই কম সুন্দর লাগছে না। এগিয়ে গিয়ে শেহজাদের পাশে দাঁড়িয়ে হালকা কেশে শুধায়, এখানে একা দাঁড়িয়ে কি দেখছেন? বিয়ে বাড়িতে আবার চোখের মতিভ্রম হলো নাকি? শেহজাদ এক পলক চেয়ে মুচকি হেসে প্রত্যুত্তরে বলে, পাশে যদি এমন একজন থাকে তবে নজর কোনো হুরপরির দিকেও যাবে না। হ্যাঁ, কি বললেন? মীরার চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা। শেহজাদ হুট করেই গম্ভীর স্বরে বলে, মেয়েকে দেখো, দৌড়াদৌড়ি করেই চলেছে, ড্রেসের সাথে পা বেঁধে পড়ে যেতে পারে। শেহজাদ সেখান থেকে নীরবে সরে যায়। মীরা ফ্রিসাকে সামনে খুঁজতে খুঁজতে পাশে তাকিয়ে দেখে শেহজাদ নেই। তদ্রূপ সে কোমরে হাত গুজে চোখ ছোট ছোট করে বলে, এই লোক আমাকে ফাঁকি দিল, অভদ্র লোক। এরপর মুখ ভার করে ফ্রিসাকে খুঁজতে ছুটল। পিঁড়িতে বসিয়ে মুখ পানপাতা দিয়ে ঢেকে রাখা রাইমাকে ছাদনা তলায় আনা হয়েছে। এবার কুঞ্জের চারিপাশে প্রদক্ষিণ করানো হচ্ছে। অতঃপর শুভদৃষ্টি। শুভদৃষ্টিতে রাইমার থেকে কুঞ্জকেই বেশি লাজুক দেখাচ্ছিল। ফ্রিসা তার বাবার কোলে চড়ে বিয়ে দেখছে আর ফুল ছিটাচ্ছে। ফ্রিসা বলে, বাবা, রাই আন্টিকে নামাবে না। আন্টি যদি পড়ে যায়। নামাবে সোনা, আরেকটু পরেই নামাবে। ফেইরি মাম্মাম, তোমার বন্ধুকে বলো না, ভালো করে ধরে বসতে, পড়ে যাবে তো। মীরা হেসে জবাব দেয়, পড়বে না বাচ্চা। আর তোমার রাই আন্টি যদি পড়েও যায় তোমার কুঞ্জ আঙ্কেল আছে তো, সারা জীবন সামলানোর জন্য। ফ্রিসা কি বুঝল নিজেও জানে না। মিষ্টি হেসে বিয়ে দেখছে। মালাবদল শেষে রাইমাকে নামানো হয়, তারপর বিয়ের রীতিনীতি শুরু হয়। অতঃপর 7 পাক সিঁদুর দানের মাধ্যমে রাইমা বাধা পড়ে কুঞ্জের সাথে। বিয়ের সব রীতি শেষে যেখানে বাসর জাগবে সেখানে রাইমা ও কুঞ্জকে নেওয়া হয়। সবাই নাচ গানের মাধ্যমে আসর জমিয়ে রেখেছে। রাইমা এবার মীরাকে খুব করে ধরল, গান গাইতেই হবে। অতঃপর মীরাও গান ধরল, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা আমার ভীষণ পছন্দের। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নিবেন। গানটা শেষ করে মীরা শেহজাদের দিকে তাকায়। দুজনের অপলক শুভদৃষ্টিতে রাইমা তুড়ি বাজিয়ে ভাঙিয়ে বলে, এই যে বাসরটা আমার, আর তোমরা এখানে শুভদৃষ্টিতে মেতে আছো। নট ডান জিজু। শেহজাদ খানিক লজ্জা পেয়ে যায়। মীরা তো কপট রাগ দেখিয়ে রাইমাকে দুয়েকটা লাগিয়েও দিয়েছে। এরপর হাসি আড্ডায় রাত 1:30টার মতো বেজে গেলে শেহজাদ ঘুমন্ত ফ্রিসাকে নিয়ে সেখান থেকে উঠে যায়। মীরাকে তো রাইমা উঠতেই দিবে না। তাদের কথাই আছে রাইমার বাসর জাগাতে মীরাকে সাথে থাকতে হবে। পরদিন সব রিচুয়ালের পর কনে বিদায় হয়। যাওয়ার সময় রাইমার ও তার পরিবারের কান্নাতে মহল বেশ ভার।
মীরা ও শেহজাদরা রাইমাদের বাড়ি থেকে একটা হোটেলে উঠল। যদিও রাইমার মা কাকিরা নিষেধ করছিল, কিন্তু ফ্রিসার বিয়ে বাড়ির ভিড়ে শরীর খুব একটা ভালো যাচ্ছে না। 2 রুমে হোটেলে উঠেই ফ্রিসা কোলাহল মুক্ত পরিবেশ পেয়ে ঘুমিয়ে গেছে। রাইমার বৌভাতের অনুষ্ঠানও খুব সুন্দরভাবে মিটে গেছে। গাঢ় নীল শাড়িতে রাইমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বৌভাতের অনুষ্ঠানে শেহজাদ মীরার হাতে 3টি এয়ার টিকেট ধরিয়ে দিয়ে বলে, আমরা দার্জিলিং যাচ্ছি। মীরা অবাক হয়ে শুধায়, দার্জিলিং? সত্যি? কিন্তু আপনার তো ফিরতি টিকেট ছিল। তোমার সত্যি মনে হলো আমি তোমাকে রেখে ব্যাক করব? মীরা অপলক শেহজাদের চোখের দিকে চেয়ে আছে। চাহনিতে আছে পরিতৃপ্তির আভাস। রাত্রির 10টা বেজে 10 মিনিট। মীরা, শেহজাদ ও ফ্রিসা শিলিগুড়ির উদ্দেশ্যে প্লেনে চড়ে বসেছে। রাইমার শ্বশুরবাড়ি থেকে কলকাতা এয়ারপোর্ট মাত্র মিনিট 20 দূরত্ব। ফ্রিসার সিট বেল্ট চেক করে মীরা সিটে গা এলিয়ে বসেছে। ভাবতে শুরু করে বিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে রাইমার সাথে কথোপকথন। রাই, শোন না, আমরা এখনই বেরোব। 10টা 15-তে শিলিগুড়ির ফ্লাইট। দার্জিলিং যাচ্ছি। রাইমা খানিক অবাক হয়ে হাসি মুখে শুধায়, হঠাৎ দার্জিলিং? এই প্ল্যান কখন হলো? এই সবেমাত্র আমি জানলাম। তোর জিজু হুট করেই সারপ্রাইজ দিল। রাইমা একটু মজা করে আলতো ধাক্কা দিয়ে বলল, বাহ বাহ, জিজু তবে হানিমুনের সারপ্রাইজও দিল। সো রোমান্টিক ইয়ার। মীরা ওর মাথায় টোকা দিয়ে বলে, আরে না রে, আমি রাগ করেছিলাম। বলেছিলাম তার সাথে ফিরব না, তাই এটা করল। রাইমার চোখ মুখ উজ্জ্বলতা ভর করল। সে খানিক গা ঘেঁষে ফিসফিস করে মীরার কানে বলল, তুই বলিস আর না বলিস জিজু তোকে ভালোবাসে। মুখে না বললে কি হবে, কাজে তো বুঝাই যায়। মীরা হেসে পাত্তা না দেওয়ার ভাব ধরে বলে, হয়েছে, থামো এবার, আমরা বেরোব। ভালো থাকিস ইয়ার। রাইমা ও মীরা দুজন দুজনকে জড়িয়ে ধরল। তখন সেখানে শেহজাদ ও ফ্রিসা আসে এবং ওরা 3 জন বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। পূর্বে ঘটিত ঘটনার কল্পনার ইতি টেনে মীরা ফ্রিসার দিকে মনোযোগ দেয়। ফ্রিসা জানালা দিয়ে তাকে রাতের ঝিকিমিকি শহর দেখাচ্ছে। পুরো কলকাতা শহরটা যেন এক হাতের সমান দেখা যাচ্ছে। এভাবেই 1 ঘন্টা 10 মিনিটের জার্নি শেষে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে ওরা অবতরণ করে। রাত অনেকটা হয়ে যাওয়াতে এয়ারপোর্টের কাছেই হোটেলে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেয়। শীতের সকাল, ঘন কুয়াশাচ্ছাদিত আবহাওয়া। উলের নরম শাল গায়ে জড়িয়ে জানালার পর্দা সরালো মীরা। শেহজাদ সবেই বাহিরে গেল গাড়ি ঠিক করতে। ওরা আগে দুধিয়া পাহাড় দেখতে যাবে। তার জন্য শিলিগুড়ি শহরে গিয়ে সেখান থেকে রওনা হবে। শহরটাও খানিক দেখে সেখানেই নাস্তা সেরে নিবে। মীরা মুচকি হেসে ফ্রিসাকে ঘুম থেকে তুলতে বিছানার কোনায় বসে। শীতল পরিবেশ পেয়ে ফ্রিসা বিড়াল ছানার মতো ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। মীরা ওর চুলে হাত বুলিয়ে আলতো স্বরে ডাকে। ফ্রিসা নড়েচড়ে আবারও ঘুমের দেশে তলিয়ে যায়। ফের কয়েকবার ডাকার পর ঘুম ভাঙে ফ্রিসার। আড়মোড়া ভেঙে মায়ের কোলে মাথা দিয়ে আলসেমি করছে। মীরা বলে, তোমার বাবা এখনই চলে আসবে সোনা। ফার্স্ট রেডি হয়ে নাও তো বাচ্চা, আমরা ঘুরতে বেরোব। ফেইরি মাম্মাম, আই অ্যাম ফিলিং স্লিপি। উহু, গেট আপ, রেডি হতে হবে। আমরা আজকে অনেক জায়গায় ঘুরব, অনেক কিছু দেখব। অজ্ঞতা ফ্রিসা মুখ কালো করে উঠে ফ্রেশ হয়ে আসলো। শিলিগুড়িতে নাস্তা পানি সেরে কিছুক্ষণ ঘোরাফেরা করে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও জলপাইগুড়ি এই উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর হচ্ছে শিলিগুড়ি। এটি প্রধানত চা জন্য বিখ্যাত। এছাড়া কাষ্ঠ ও পর্যটন কেন্দ্রের জন্য বেশ পরিচিত। শহরের উঁচু টিলাতে দাঁড়িয়ে দূরের সবুজ পাহাড় ও চা বাগান যেন নৈসর্গিক সৌন্দর্যের আভাস দেয়। এখনো কুয়াশা পুরোপুরি কেটে ওঠেনি। ঘড়িতে সকাল 8টা বাজে এমন
একটা সিএনজি টাইপ গাড়ি ঠিক করে মীরা, শেহজাদ ও ফ্রিসা উঠে পড়ল দুধিয়ার উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর থেকে 40-45 মিনিট গাড়ির পথ দুধিয়া। দুধিয়ার পাহাড় থেকে নেমে এসেছে বালাসন নদী, আর সেই নদীর পারে সবুজ উপত্যকা। একদিকে পাহাড়, আরেক দিকে চা বাগান। অনেকেই এখানে পিকনিক করতে এসেছে। বেশ পর্যটন প্রিয় জায়গা। নদীর জলের গভীরতা খুব কম হওয়ায় পা ডুবিয়ে চোখ বন্ধ করে দুই দিকে দুই হাত মেলে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির বিশুদ্ধতম সব বায়ু দ্বারা ফুসফুসকে প্রশান্ত করতে ব্যস্ত মীরা। পেছনে থেকে শেহজাদ এটা নিজ ফোনে ক্যাপচার করে নেয়। মীরার দেখাদেখি ফ্রিসাও যায়। দুই মা মেয়ের একই ভঙ্গিও ক্যামেরায় ধরা পড়ে। সেখানে কিছুক্ষণ থেকে বালাসন ব্রিজে 3 জন ছবি তুলে নেয়। এক পর্যটকদের সহায়তা নিয়ে বালাসন ব্রিজে ও বালাসন নদীতে পা ডুবিয়ে 3 জনের 2টা ফ্যামিলি ফটো উঠিয়ে নেয়। আকাশ পাহাড়ের নীল, সাদা, সবুজ রঙকে সাক্ষী রেখে। ফ্রিসাও কিন্তু দারুণ ফটোগ্রাফার। বাবা মায়ের কাপল ছবি তো সেই তুলে দিয়েছে। ঘণ্টা দুয়েক সেখানে কাটিয়ে রওনা করে বেঙ্গল সাফারি পার্কের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছায় বেঙ্গল সাফারি পার্কে। এই সাফারি পার্কের বৈচিত্র্যময় গাছগাছালি, প্রাণীকুল সবেতে পর্যটক সবুজের অরণ্যে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। সাফারি পার্কের ভেতরে ঘোরার জন্য গাড়ি ভাড়া করতে হবে। আরও 2-1 জন একক পরিবার সেখানে থাকাতে একসাথে একটা গাড়ি ভাড়া করে ফেলে। এদের মধ্যে এক দম্পতির 4 বছরের একটা বাচ্চা ছেলে আছে। আরেক দম্পতির বাচ্চা নেই। 4 বছরের দিহান ও ফ্রিসার মাঝে অল্প সময়েই সখ্যতা গড়ে উঠেছে। ওরা গাড়ি পেছনের সিটে বসে জানালা দিয়ে সব দেখছে। দিহানের মা দিশাও খুব মিশুক। আরেকজন নবনী। নবনী ও তার স্বামী প্রদীপ ক্যামেরা আড়ালে ভিডিও করছে। পশু পাখির সামনে ক্যামেরা আনা ঠিক না। এই সাফারি পার্কে ভ্রমণের মাঝে বিভিন্ন পশু পাখি দেখে ফ্রিসা ও দিহানের প্রশ্নের কমতি নেই। ওদের প্রশ্নের তোড়ে সবার মাঝে হাসির ফোয়ারাও ছুটেছে কয়েক দফা। দুপুর গড়িয়ে বিকেলে পড়লে ওদের ঘোরাঘুরি শেষ হয়। একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে শেহজাদ বলে, দার্জিলিং যেতে ট্রেন তো সন্ধ্যা 6:15-তে। এখন বাজে 4:10। হাতে 2 ঘন্টা আছে। আমি চেয়েছিলাম সিপাই ধুরা চা বাগানে একটু ঘুরে আসতাম। যদিও শীতের সময়। খুব দ্রুত সন্ধ্যা নামে। মীরা আশঙ্কিত কণ্ঠে শুধায়, সেখানে গেলে ট্রেনের টাইম মতো স্টেশনে পৌঁছাতে পারবো? ম্যাপে তো দেখলাম এখান থেকে সিপাই ধুরা চা বাগানে যেতে 50 মিনিট সময় লাগে। এখন যদি 1 ঘন্টাও লাগে তবে সন্ধ্যা হয়ে যাবে। ড্রাইভারকে ফাস্ট ড্রাইভ করতে বলতে হবে। সেখানে 10 থেকে 15 মিনিট থেকে ফিরে এলাম। আপনি যা ভালো বুঝেন করেন। আমি অত বুঝি না। আচ্ছা, তোমরা এখানে বসো, আমি গাড়ি ঠিক করে আসি। শেহজাদ গাড়ি ঠিক করতে যায়। ফ্রিসা আশেপাশে তাকিয়ে প্রশ্ন করে, আমরা এখন চা বাগানে যাব ফেইরি মাম্মাম? তোমার বাবা তো তাই বলল। বাচ্চা জানি না কি করেন। ফ্রিসা আবার চুপ করে বসে আশেপাশে নজর বুলাচ্ছে। কিছুক্ষণ পর শেহজাদ ফিরে এসে বলে, চলো শিলিগুড়ি শহরেই ফিরে যাই। রিক্স নিয়ে কি দরকার? শিলিগুড়ি মার্কেট থেকে হালকা পাতলা কিছু কেনাকাটার ব্যবস্থাও করা যাবে। আচ্ছা চলুন তবে। ফ্রিসারও টায়ার্ড লাগছে। আমি শিলিগুড়ি শহরে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে এসেছি। এসো। এরপর ওরা 3 জন শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িতে চড়ে বসে। সন্ধ্যা 6:12 দার্জিলিং মেইল ট্রেনে বসে আছে ওরা। ট্রেন এখনই ছেড়ে দিবে। মানুষজন দ্রুত পায়ে ট্রেনে উঠায় ব্যস্ত। ফ্রিসা মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মীরা ট্রেনের জানালাটা সামান্য খোলা রাখল। ট্রেন ছেড়ে দিলে পুরো বন্ধ করে দিবে। ট্রেন ছাড়লে বেশ হাওয়া আসবে। শীতের রাত। কনকনে ঠান্ডা হাওয়ায় ফ্রিসার ঠান্ডা লেগে যেতে পারে। সিটে চোখ বন্ধ করে মাথা এলিয়ে রেখেছে। চিনচিনে ব্যথাও করছে মাথার সামনের ও ডান পাশের দিকটায়।
শেহজাদ জিজ্ঞাসা করে, কিছু স্ন্যাক্স আনবো? এখনো তো ট্রেন ছাড়েনি। মীরা চোখ মেলে দ্রুত কণ্ঠে নিষেধ করে বলে, না না, দরকার নেই। পরে ট্রেন ছেড়ে দিলে কি পিছু দৌড়াবেন নাকি? 1-1.5 ঘন্টার জার্নিতে না খেলে মরে টরে যাব না। মেয়ে তো ঘুমাচ্ছেই। শেহজাদ হেসে বলে, কিছু হবে না, এখনো মানুষ আসছে। দরকার নেই তো। বাই চান্স ছেড়ে দিল। 6:19 বাজে। পরে কি দিল ওয়ালে দুলহানিয়া ও চেন্নাই এক্সপ্রেস মুভির মতো কাজল ও দীপিকার মতো আপনি দৌড়াবেন আর আমি শাহরুখের মতো ট্রেনের দরজায় হাত বাড়িয়ে দিব। অত সিনেম্যাটিক হতে পারবো না। আপনার কোথাও যাওয়ার দরকার নেই। চুপ করে বসে থাকুন। কথাগুলো বলে মীরা আবারও চোখ বন্ধ করে ধীরে ধীরে ফ্রিসার মাথায় হাত বুলাচ্ছে। পাশ থেকে এক লোক শেহজাদকে উদ্দেশ্য করে খানিক হাস্যরসে বলে, দাদা, আপনার ওয়াইফ মনে হচ্ছে একটু বেশি স্ট্রিক্ট, রসকসহীন। আপনার জীবন তো। লোকটা নিজের বাক্য সম্পূর্ণ করতেই পারল না, তার আগেই মীরা ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, আমার মধ্যে রসকস আছে কিনা তা জেনে আপনি কি করবেন? মানুষের পারিবারিক কথার মধ্যে আপনি ঢুকতে যান কেন? নিজের মতো থাকেন না? মীরাকে হঠাৎই রেগে দিতে দেখে শেহজাদ ওর পাশে বসে ধীরস্বরে বলে, কি হয়েছে তোমার? রেগে যাচ্ছ কেন? লোকটা এমনিতেই বলেছে। মীরা চোখ মুখ কুঁচকে ঝাঝালো স্বরেই বলল, আপনি চুপ করে বসুন। কোথাও যাওয়া লাগবে না। বিরক্ত লাগছে আমার। মীরাকে আবারও চোখ বন্ধ করে মাথায় হেলিয়ে বসে থাকতে দেখে শেহজাদ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুধালো, তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ বোধক মাথা নাড়ায় মীরা। মাথা ব্যথা। আবারও ইশারাতেই জবাব দেয়। শেহজাদ ব্যাগ থেকে ওষুধের বক্স থেকে ওষুধ বের করে পানির বোতলের সিপ খুলে এগিয়ে দিয়ে বলে, নাও, এটা খেয়ে নাও। মীরা চোখ খুলে ওষুধ দেখে হাতে নিয়ে খেয়ে নেয়। ফের চুপ করে থাকে। শেহজাদ কপালে লাগানোর বাম বের করে মীরার কপালের দুই পাশে লাগিয়ে আস্তে আস্তে মালিশ করে দেয়। চোখ বন্ধ থাকা অবস্থাতেই মীরার ওষ্ঠকোণে হাসির রেখা ফুটে ওঠে। এরপর শেহজাদ জানালাটা পুরোপুরি বন্ধ করে পাশের সিটের লোকটাকে নম্রস্বরে বলে, কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু অসুস্থ, তাই ওভাবে বলেছে। আরে না দাদা, আমার বউও এমন, জানেন। সে প্রচণ্ড রাগী, তাই ভাবলাম আপনার আর আমার অবস্থা একই রকম। শেহজাদ হেসে জবাব দেয়, আমার ওয়াইফ রাগী না। ওর মাথা ব্যথা শুরু হলে ও শান্ত পরিবেশ চায়। মাথা ব্যথাটা ওর খুব বাজে ভাবে এফেক্ট করে তো। ও আচ্ছা, তাহলে আমরাও আর কথা না বলি। পরে দেখব আপনার স্ত্রী আবার আমার উপর রেগে গেছে। বলেই লোকটা প্রাণখোলা হাসল। শেহজাদ দেখল কালো মোটা লোকটার মনের সৌন্দর্য তার ব্যবহারে। শেহজাদও বিনিময়ে হেসে মীরা ও ফ্রিসা দুজনের মাথায় সামান্য হাত বুলিয়ে দিল। প্রায় ঘন্টা দেড়েকের ট্রেন জার্নি শেষে ওরা দার্জিলিং এসে পৌঁছে। রাতের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড়ি শহরটা যেন মায়ার ডাকে বারংবার ডাকছে। শেহজাদরা আগের থেকে বুকিং করা হোটেলে গিয়ে ওঠে। হোটেল রুমে এসেই করা চা অর্ডার করা হলো মীরার জন্য। শেহজাদ ও ফ্রিসা ফ্রেশ হয়ে বেরোনোর পর মীরা একেবারে গোসল সেরে বের হয় মাথা ব্যথার জন্য। অনেকটাই কমে গেছে। চা খেতে খেতে মীরা বলে, রাতের খাবার খেয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করব। মাথা ব্যথা কমেছে, ঘুম অনেকটাই। ওকে, তাহলে চা খেয়ে তৈরি হয়ে নাও। ফ্রিসা বলে, আমিও চা খাবো। জবাবে মীরা বলে, ডিনারের পর রাস্তায় দাঁড়িয়ে চা খাবো। দার্জিলিংয়ে এসে তো চাটাই খাবে। এখন যাও, তৈরি হয়ে নাও। ফ্রিসা খুশি হয়ে নিজের বারবি সুটকেস খুলে জিন্স টপস বের করে ওয়াশরুমে চলে যায়। আধারে আচ্ছন্ন খোলা আকাশের নিচে দার্জিলিংয়ের রাস্তায় দাঁড়িয়ে চা পানের বিষয়টা হয়তো খুব সাধারণ,
কিন্তু যখন পাশে দাঁড়ানো, আকাশপানে বিভোর হয়ে চা পানে ব্যস্ত নিজ স্ত্রীর উন্মুক্ত চুলে শীতল হাওয়া দোল খেয়ে যায় এবং তার নয়নজোড়া অজান্তেই পলক ঝাপটায়। মুহূর্তটা একজন স্বামীর নজরবন্দিতে মুগ্ধতার অপার সীমায় কি না থেকে পারে। উহু, একদমই না। মুগ্ধচিত্তে নিজ রমণীর নৈশরূপে মনের ভিতর উঠা প্রলয়কারী ঝড়কে ভীষণ শাসনে রুখে রেখেছে শেহজাদ। ফ্রিসা বেঞ্চে বসে আকাশের চ্যাপ্টাকৃতির চন্দ্রমাকে দেখছে আর বিস্কিট ভিজিয়ে চা খাচ্ছে। শেহজাদ মেয়ের পাশেই দাঁড়ানো, তারই খুব কাছে দাঁড়ানো মীরা। শেহজাদ এক পা পাশ এগিয়ে মীরার পেছনে দাঁড়িয়ে চাঁদের দিকে চেয়ে প্রশ্ন করে, ওই চাঁদকে এত কেন দেখছ? মীরা নজর না ফিরিয়েই মুগ্ধ হেসে উত্তর করে, মানুষ বলে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার কাছে তো এই কলঙ্কই মোহমায়া। কলঙ্ক বয় যে সে উজ্জ্বলতা ছড়াচ্ছে। আরও ঘনিষ্ঠ হল শেহজাদ। মাথা সামান্য ঝুঁকিয়ে মীরার একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মেঘে মেঘে চাঁদ যে তোমার চাহনিতে মুখ লুকাচ্ছে তা দেখছ না। ঘোর ভাঙে মীরার। শীতল সমীরণ ও প্রিয় মানুষটার শীতলতম কণ্ঠস্বর হৃদমাঝারে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। ইতস্তত হয়ে একটু পাশ সরে আমতা আমতা করে মাথা নিচু করে বলে, হোটেলে ফিরে চলুন, শীত শীত করছে। শেহজাদ মাথা সোজা করে খানিক ঠোঁট বাঁকিয়ে নীরব হাসে। এই হাসি মীরা দেখল না। তমসাবৃত অম্বরে কোনো মনুষ্য কুলেরও নজরে এলো না। সে প্রত্যুত্তরে শুধু বলে, চলো। মীরা ফ্রিসার কাছে এসে বলে, ফ্রিসামনি, তোমার চা খাওয়া হয়নি। ফ্রিসা আদুরে স্বরে বলে, আমার কুকিজি তো আমার চা খেয়ে নিয়েছে ফেইরি মাম্মা, তাই দাদুটা আরেকটু চা দিয়েছে। জলদি ফিনিশ করো, আমরা হোটেলে ফিরব। ঠান্ডা পড়ছে ভীষণ। ফ্রিসা ইতোমধ্যে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া অবশিষ্ট চাটুকু খেয়ে উঠে দাঁড়ায়। তারপর মীরা ও শেহজাদের হাত ধরে চলতে থাকে। পরদিন খুব ভোরে দার্জিলিংয়ের মনোরম সূর্যোদয় দেখতে ওরা টাইগার হিলে হাজির হয়েছে। এখানে প্রায় অনেক পর্যটক ভিড় জমিয়েছে তুষার শৃঙ্গের সাথে সূর্যোদয় দেখতে। দূরে পৃথিবীর সর্বোচ্চ শুভ্র পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও দৃশ্যমান। হিমালয় পর্বতমালাকে দূর থেকে কতই না চোখ জুড়ানো লাগছে, কিন্তু কাছ থেকে এর উচ্চতা দেখলে রুহু কেঁপে উঠতে বাধ্য। খাড়া খাই কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য ভয়ঙ্কর অনুভূতি তো বটেই। ফ্রিসা সচরাচর দেরি করে ঘুম থেকে উঠে, কিন্তু আজ এত জলদি উঠতে হয়েছে বলে মনটা তার খারাপই ছিল। কিন্তু প্রকৃতির এই অপরূপ চোখ ধাঁধানো সৌন্দর্যে বিভোর হয়ে সে এখন হাসছে, ছবি তুলছে। উৎফুল্ল সে। শেহজাদ, মীরা ও ফ্রিসার সিঙ্গেল, ডাবল সব রকমের ছবি তুলে দিয়ে এখন তিনজনের একসাথে একটা সেলফি তুলে নিল। এখানে কাকেই বা বিরক্ত করবে। মীরাও ওদের বাবা মেয়ের একটা ছবি তুলে দেয়। ফ্রিসা এবার ফোন নিয়ে তার বাবা মাকে একসাথে দাঁড়াতে বলতে বলতেই হঠাৎই আচমকা ধাক্কায় মীরা একদম রেলিংয়ের উপর আছড়ে পড়ে। শরীরের ভারসাম্য অধিকাংশই রেলিংয়ের বাহিরে যেতে নিলেই শেহজাদ খপ করে মীরার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আকস্মিক কাণ্ডে মীরা ভয়ে হতবাক হয়ে শেহজাদের বুকের সাথে একদম মিশে আছে। ঘটনার চাক্ষুষ সাক্ষী ফ্রিসার ভয়ার্ত আর্তচিৎকারে আশেপাশের মানুষজন থেমে কৌতূহল দৃষ্টি ওদের দিকেই নিক্ষেপ করে রেখেছে। শেহজাদ সবাইকে হাতের ইশারায় সব ঠিক আছে বুঝিয়ে মৃদু স্বরে মীরাকে বলে, কাম ডাউন মীরা, ইউ আর ফাইন, ইউ আর সেফ। মীরার হৃৎস্পন্দন নিজ স্বাভাবিক গতিতে নেই। সময় নিয়ে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়। ফ্রিসা মীরার ওড়না ধরে গা ঘেঁষে আছে। খানিক স্বাভাবিক হলে শেহজাদ শুধায়, তুমি এত কর্নারে কিভাবে গেলে? মীরা মাথা নাড়ছে। ফ্রিসা জবাবে বলে, না বাবা, ফেইরি মাম্মাম এতটাও কর্নারে ছিল না। সামওয়ান পুশড ফেইরি মাম্মাম। শেহজাদ চিন্তিত হয়, কেউ কেন মীরাকে ধাক্কা দিবে? হয়তো অনিচ্ছাকৃত লেগে গেছে ভেবে শেহজাদ ওদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে আড়াল থেকে একজন রেগে জোরে ভূমিতে আঘাত করে আর বলে,
একটুর জন্য। ওই বাচ্চাটা চিৎকার না করলেই কেউ আজ মীরাকে বাঁচাতে পারত না। পুচকে মেয়েটাই সব শেষ করে দিল। ছোট মরিচের ঝাল আসলেই বেশি। অতঃপর সে স্থান ত্যাগ করে। নিজেদের স্বাভাবিক করে শেহজাদ, মীরা ও ফ্রিসা একটা খাবারের ধাবা থেকে সকালের নাস্তা খেয়ে নেয়। অতঃপর ওরা দার্জিলিং মিউজিয়াম দেখতে বেরোয়। নেপালি জাতির স্বাক্ষর বহন করে এই মিউজিয়ামটি। মিউজিয়াম ঘুরে ফিরে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ওরা ফিরেছে। এই ভাবনা এসেছে মীরার মাথায়। তার এখন হাঁটতে ইচ্ছে করছে। শেহজাদও আর কি করবে, সাথে চলতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল। দুপুরের খাবার শেষে হোটেলে রেস্ট করে এখন ওরা এসেছে হ্যাপি ভ্যালি টি স্টেটে। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীন চা বাগান। এই চা বাগান থেকে পুরো দার্জিলিং শহরের প্যানোরামিক সৌন্দর্য দেখা যায়। এখানে বসে বিখ্যাত ব্ল্যাক টি এর সাথে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করা যেন মনের জন্য এক কার্যকরী পথ্য হিসেবে কাজ করে। এই সুযোগ তো মিস করা যায় না। শেহজাদ, মীরারাও করল না। তবে তার আগে পুরো চা বাগানটা ঘুরে তো দেখতে হবে। তারপর সূর্যাস্তের সময়কালে আয়েশ করে চা খাওয়া যাবে। গাইড ঠিক করে ওরা চা বাগান ঘুরছে। চা বাগানের বিষয়ে তথ্যও পেয়েছে। সময়টা ওদের বেশ সুন্দর ও উপভোগ্যই কেটেছে। বিশাল অম্বরের পশ্চিমাংশে এখন গাঢ় গোধূলি। গোধূলির ঈষৎ লালিমা পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সূর্য ধীরে ধীরে নিজেকে আড়ালে ব্যস্ত। এখন যে তার ঘুমের সময়। তাই তো পৃথিবীকে আধারে নিমজ্জিত করে নিদ্রায় আচ্ছন্ন হতে পারি জমিয়েছে। এই সুন্দরতম দৃশ্য উপভোগ করাটা যদি হয় চা বাগানের মাঝে বসে চায়ের সাথে, তাহলে তো কথাই নেই। মীরা ঘোর লাগানো স্বরে বলে, যদি এই চা বাগানের মাঝে আমার একটা ছোট্ট বাড়ি থাকত। এই সৌন্দর্য তবে শুধু স্মৃতিপটে না, আজীবনের জন্য জীবন্ত রাখতাম। হালকা হাসে শেহজাদ। ফ্রিসা উৎসাহী কণ্ঠে বলে ওঠে, চলো একটা বাড়ি বানিয়ে ফেলি। ফ্রিসার কথা শুনে শেহজাদ ও মীর যেন হেসেই খুন। ফ্রিসা কিতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পিটপিট করে এই হাসির কারণ উদ্ঘাটন করার প্রচেষ্টায় থেকে ব্যর্থ হয়ে নিজেও হাসির রোলে সামিল হয়ে যায়। পরদিন আরও কিছু জায়গা ঘোরাফেরা করে ওরা। দার্জিলিং টু জলপাইগুড়ি আসে বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন, টয় ট্রেন দিয়ে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলা এই টয় ট্রেনই কিন্তু পর্যটকদের অন্যতম আকর্ষণ। ছবির মতো ছুটে চলা প্রকৃতি। এরপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, তারপর বাই এয়ার কলকাতা এসে এক রাত থেকে আবার পরদিন বাই এয়ার বাংলাদেশে চলো আসে। এদিকে কলকাতার হুগলি নদীর উপর বিখ্যাত হাওড়া ব্রিজ যখন ওরা ঘুরতে গিয়েছিল, তখনও আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কেউ একজন খুব জোরে মীরাকে ধাক্কা দিয়ে যায়। ভাগ্যক্রমে এবারও মীরা বেঁচে যায়। সেই থেকে শেহজাদ কিছুটা চিন্তিত। একই ঘটনা দুইবার একইভাবে কিভাবে ঘটে? সব কি কোইন্সিডেন্স নাকি অন্য কিছু? ইন্ডিয়া থেকে ফেরার পর সপ্তাহ খানেকের মতো পেরিয়ে গেছে। মীরা ও শেহজাদ দুজনেরই ইউনিভার্সিটি খুলে দিয়েছে। দুজনে আবার আগের মতো কাজে ব্যস্ত। বিগত মাসগুলোর রুটিন অনুসারে শেহজাদ মীরাকে ভার্সিটিতে পৌঁছে দেয়, তারপর নিয়েও আসে। কয়েকদিন পর শেহজাদের জন্মদিন। মীরা কিছু গিফট কিনবে। অনেক ভেবে ভেবে ডিসাইড করলো কি কিনবে। অনলাইনে অর্ডার করবে একবার ভেবেও নিজেই একটা ক্লাস রিশিডিউল করে শপিং মলে চলে গেল। স্বচক্ষে দেখে কেনার মধ্যে একটা প্রশান্তি তো কাজ করে। শপিং মলে এসে প্রায় ৪৫ মিনিটের মতো সময় ব্যয় করে, অতঃপর সে একটা স্যুট পছন্দ করতে পেরেছে। নিজের এই সময়জ্ঞান নিয়ে হেলাফেলার বিষয়টা বুঝে নিজে নিজেই বলে, উনি আসলে চুপ করে থেকে শুধু এক্সপ্রেশন দিতেন। কত রকমের এক্সপ্রেশন! চোখ ছোট ছোট করা, ভ্রু কুঁচকে থাকা, বারবার হাতঘড়ি দেখা, পায়ে জোরে শব্দ করা, এদিক ওদিক হাঁটা। কেন যে বুঝে না? মেয়েদের শপিং করতে একটু তো সময় লাগেই। আমরা কাপড়ে সুতা পর্যন্ত চেক করি। মীরার বিড়বিড় করার মধ্যে এক মহিলা সেলসম্যান এসে জিজ্ঞাসা করেন,
এনিথিং রং ম্যাম? মীরা থেমে যায়, জোরপূর্বক হেসে হাতের স্যুটটা এগিয়ে দিয়ে বলে, এটাকে কাউন্টারে জমা করুন। সেলসম্যানটি মিষ্টি হেসে সম্মতি দিয়ে স্যুটটি নিয়ে কাউন্টারে চলে যায়। এরপর বিল পে করে মীরাও সেখান থেকে বেরিয়ে আসে। তারপর আরও আধ ঘন্টার মতো সময় ব্যয় করে ফ্রিশার জন্য একটা টপস কিনে শপিং মল থেকে বেরিয়ে আসে। উবার ড্রাইভারকে কল করলে ড্রাইভার তাকে কিছুটা সামনে যেতে বলে। বাধ্য হয়ে মীরা তাই করতে সামনে এগুচ্ছে। তখনই হঠাৎ অপ্রত্যাশিতভাবে একটা গাড়ি তীব্র গতিতে রং সাইড থেকে এসে মীরাকে ধাক্কা দিবে তৎক্ষণাৎ এক বৃদ্ধ রিকশাচালক মীরাকে টান দিয়ে সাইডে নিয়ে আসে। আচমকা ঘটনায় মীরা হতবাক। কি থেকে কি হচ্ছিল সব তার বুঝার বাহিরে। আশেপাশের লোকজনও জড়ো হয়ে গেছে। কয়েকজন লোক গাড়ির পেছনে ছুটতে ছুটতে ধরতে না পেরে ফের ফিরে এসেছে। রিকশাচালক লোকটা জিজ্ঞাসা করেন, মা, আপনি ঠিক আছেন? মীরা মাথা নাড়ায়। রিকশাচালক ফের বলে, ওই গাড়িওয়ালার মনে হয় মাথায় সমস্যা, নাইলে এই পাশ দিয়া কেন আইব? মদ গাঞ্জা খা তারা চিহ্ন ইয়ানি গাড়ি চালায় আল্লাহ মালুম। জড়ো হওয়া লোকজনও অনেকে অনেক কথা বলছে। মীরা কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে রিকশাচালকটাকে বলল, চাচা, আমার সাথে একটু ওই সামনের গাড়িটা পর্যন্ত আসবেন? আপনার রিকশাও সাথে করে আনেন। রিকশাচালক তাই করল। সামনে গিয়ে মীরা উবার ড্রাইভারকে না করে তার প্রাপ্য ভাড়াটা মিটিয়ে বিদায় করে দিয়ে রিকশাতে চেপে বসে। এখন আর সে ভার্সিটিতে যাবে না, একেবারে বাড়িতে ফিরবে। বাড়ির সামনে এসে নেমে রিকশাচালককে 1000 টাকার নোট দেয়। রিকশাচালক অবাক হয়ে তাকিয়ে থাকলে মীরা মুচকি হেসে বলে, আপনি এমনিতে নিতেন না, তাই আপনার রিকশায় করে আসলাম। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এর কাছে সামান্য টাকা কিছুই না। কিন্তু মা, আমার ভাড়া তো এত হয় নাই। 150-200 টাকার বেশি তো ভাড়া হইতো না। আপনি আমারে 1000 টাকা দিয়েন না। চাচা, প্লিজ, এটা নিতে মানা করবেন না। আমি খুশি হয়ে দিচ্ছি। কিন্তু মা, এত টাকা, এটা কিছুই না। আপনি প্লিজ রাখেন, আজকে বাড়িতে ভালো কিছু নিয়ে যাবেন। আমি নিজেও বাজার করে দিতে পারতাম, কিন্তু আমার একটু তাড়া ছিল ফেরার জন্য। আরেকটু লেট হলে সিগন্যাল পড়লে অনেক দেরি হয়ে যেত। রিকশাচালকটির চোখ ভিজে উঠল। তিনি গলায় ঝুলানো গামছা দিয়ে চোখ মুছে নিয়ে বললেন, আল্লাহ আপনের ভালো করুক মা। অনেক ভালো থাকেন, দীর্ঘায়ু হোক আপনের। এই বলে মীরার মাথায় হাত বুলিয়ে রিকশাচালকটি চলে যান। মীরা হেসে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে মোবাইলের স্ক্রিনে সময় দেখল 5টা বাজে। শেহজাদ এখন ভার্সিটি থেকে বেরোব। সে দ্রুত শেহজাদকে টেক্সট করে জানিয়ে দিল যে সে চলে এসেছে। তবে আজকের ঘটনাটা শেহজাদকে সে জানাতে চায় না, কারণ শেহজাদ অনেক রাগ করবে, বকাবকিও করবে। যতই হোক, শেহজাদের রাগকে সে ভয় পায়। এদিকে নিজেদের আস্তানায় গাড়ি পার্ক করে লোকটি গাড়িতে 2-3টে লাথি মেরে আস্তানা প্রবেশ করে। চেয়ার টেনে বসে টেবিলের বিপরীত পাশে বসা একজন তার মুখের অবস্থা দেখে বুঝতে পারল এবারও অসফল হয়ে ফিরে এসেছে। বিপরীত পাশে বসা মানুষটি জিজ্ঞাসা করল, এবারও কিছু করতে পারোনি? এবার যেন লোকটির রাগ বর্ষে উঠল। টেবিলে সজোরে আঘাত করে বলল, এবারও পারলাম না মামা, এবারও ব্যর্থ হলাম। 3 বার বেঁচে গেছে। আজকে তো সাথে ওই শেহজাদও ছিল না। টেবিলের বিপরীতে বসা মানুষটি হাসলেন, ফের বললেন, ভাগ্য ওই মেয়ের সাথে আছে বুঝলে। আরো কতবার অ্যাটেম্পটে সফল হও দেখো। মামা, তুমি এসব বলছো? তুমি অন্তত এসব বলো না। আমি ওই মীরাকে সুখে থাকতে দিব না, কিছুতেই না।
কথাগুলো বলে রাগে ফুঁসছে লোকটি। লোকটির মামা এবার উঠে এসে লোকটির কাঁধে হাত রেখে বললেন, শান্ত হও রাদীপ, এসব করতে সময় দিতে হয়। তুমি খুব অল্প সময়ে পরপর 3 বার অ্যাটাক করে বসেছ। এখন ওদের সন্দেহ হলে ওরা আরো সতর্ক হয়ে যাবে। কিন্তু মামা, আমি ওই মীরার এই সুখ সহ্য করতে পারছি না। কত কিছু করলাম, বর্ণকে উস্কেও ওর বিয়েটা আটকাতে পারলাম না। আমার জীবন নষ্ট করে নিজে সুখে থাকবে, তা আমি হতে দিব না। শান্ত হও রাদীপ, কিছুদিন কোনো অ্যাকশন নিও না। ওরা সব স্বাভাবিক ভাবতে শুরু করলে আবার করা যাবে। কথাটা বলে রাদীপের মামা সেখান থেকে চলেই যাচ্ছিলেন, তখন রাদীপ তাকে ডাক দিয়ে বলে, তোমার উচিত এবার বাড়ি ফেরা। 12 বছর হলো দেশ ছেড়েছ, এবার যখন দেশে ফিরেছ তখন বাড়ি চলো। লোকটি শক্ত কণ্ঠে বলল, তুমি খুব ভালো করেই জানো আমি এখানে ফিরেছি শুধুমাত্র তোমার কথায়, নয়তো ফিরতাম না। তাছাড়া তোমার মা আমাকে ঘৃণা করে। নিজের কাজে ফোকাস করো, কাজ শেষ হলে আমি আবার ফিরে যাব। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। রাদীপও এরপর চলে যায়। 2 দিন পেরিয়ে গেছে। আগামীকাল শেহজাদের জন্মদিন। মীরা কিছু প্ল্যানিং করছে। আজকে একটা এক্সট্রা ক্লাস করিয়ে আগামীকালকের একটা ক্লাস কমিয়ে রাখবে, তারপর জলদি বাড়ি চলে আসবে। ফ্রিসার পাশে বসে বসে মীরা এসব ভাবছিল। তখন ফ্রিসা বলে ওঠে, হোয়াট আর ইউ থিঙ্কিং ফেইরি মাম্মাম? মীরা ভাবনার সুতো ছিঁড়ে ফ্রিসার দিকে চেয়ে মিষ্টি হেসে বলে, কাল তোমার বাবার বার্থডে তো, কি করা যায় ভাবছি। ফ্রিসা ভীষণ এক্সাইটেড হয়ে গেল। সে জিজ্ঞাসা করে, কি করবে? ভাবছি, চলো বাবার জন্য সারপ্রাইজ প্ল্যান করি। কি করবে? তুমি গান গাইবে, আমি ডান্স করব। মীরা অবাক হয়ে বলে, রিয়েলি? তুমি একদিনে নাচ কিভাবে শিখবে? আমিও নাচ পারি না। উফ ফেইরি মাম্মাম, ইউটিউব আছে না? আমি দেখে দেখে শিখব, কাল সারাদিনে শিখে ফেলব। মীরা বলে, কিন্তু বাচ্চা, আমাকে তো ভার্সিটিতে যেতে হবে। ওকে, নো প্রবলেম, আমি দাদুমণির সাথে শিখে ফেলব। বাবা একদম সারপ্রাইজড হয়ে যাবে। ফ্রিসা খুশিতে হাতে তালি দিচ্ছে। তখন শেহজাদ দরজার কাছে এসে বুকে হাত গুজে দাঁড়িয়ে শুধায়, কি প্ল্যান করছো মা মেয়েতে? মীরা ও ফ্রিসা দুজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ভ্রু কুঁচকে একসাথে সন্দেহের সুরে প্রশ্ন ছুড়ে, আমাদের কথা শুনছিলেন? আমাদের কথা শুনছিলে? শেহজাদ মাথা নুইয়ে হেসে জবাবে বলে, না, জাস্ট কিছু একটা শিখে ফেলবে এটুকু শুনেছি। কি শিখবে তা শুনিনি। ফ্রিসা খুশি হয়ে উঠে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমার সারপ্রাইজ বাবা, তুমোরও দেখবে। শেহজাদ হাঁটু গেড়ে বসে মেয়েকে আগলে নিয়ে বলে, ওকে, এখন ঘুমিয়ে পড়ো তো, ইটস লেট বেবি। ফ্রিসা তার বাবার গালে চুমু এঁকে বই খাতা গুছিয়ে রেখে শুয়ে পড়ে। এরপর মীরা ও শেহজাদ কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমিয়েও পড়ে। আজ সকালে মীরার ক্লাস না থাকলেও বিকেলের একটা ক্লাস স্টুডেন্টদের সাথে কথা বলে ক্লাসটা সকালে নিয়ে এসেছিল, যাতে করে জলদি ফিরতে পারে। অবশেষে ঘড়ির কাঁটা 3টার ঘরে ছুঁই ছুঁই। মীরা ভার্সিটি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। এদিকে শেহজাদ নিজের অফিস রুমে বসে চিন্তায় মগ্ন। আজ ব্রেকের সময় সে একটু বেরিয়েছিল। তখন হঠাৎ একজনকে দেখে পুরনো কিছু তিক্ত অতীত মনের কোণে উকি দেয়। এত বছর পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। অতঃপর সে গাড়ি থেকে নেমে আশেপাশে লোকটাকে খুঁজেছিল, কিন্তু পায়নি। তারপর হতাশ হয়ে আবার ভার্সিটিতে ফিরে আসে। সেই থেকে বিষয়টা কোনোভাবেই তার মস্তিষ্ক থেকে বেরোচ্ছে না। দীর্ঘ ভারী নিঃশ্বাস ছেড়ে আজকের দিনের শেষ ক্লাসের জন্য তৈরি হয়ে নিল। বাড়ি ফিরে মীরা তড়িঘড়ি করে সব রান্না করছে।
সার্ভেন্টরা আগে থেকে অনেকটাই গুছিয়ে রেখেছিল বলে এখন রান্না করে শান্তি পাচ্ছে। ফ্রিসা একটা শাড়ি হাতে রান্নাঘরে এসে বলল, ফেইরি মাম্মাম। মীরা রান্নার দিকে মনোযোগ দিয়েই প্রত্যুত্তর করে। ফ্রিসা এরপর বলে, আমি রেড শাড়ি পরব। পরো। তাহলে পরিয়ে দাও। মীরা এবার ফ্রিসার দিকে নজর ফেরাল। ফ্রিসার হাসিমাখা উৎসাহী চেহারা দেখে মীরাও মৃদু হাসে। তারপর আদুরে স্বরে বলে, তুমি যদি এখন শাড়ি পরে বসে থাকো তাহলে তুমি টায়ার্ড হয়ে যাবে। সোয়েটিং হবে। যখন বাবাকে সারপ্রাইজ দিবে তার আগে চট করে পরিয়ে দিব। ওকে ওকে, তাহলে এখন যাও, প্র্যাকটিস করো। ফ্রিসা মীরার হাত ধরে হালকা নিচু হতে ইশারা করে। মীরা কৌতূহলের বশে নিচু হলে ফ্রিসা চট করে একটা চুমু দিয়ে ছুটে পালায়। ফ্রিসার এই আদুরে কাণ্ডে মীরা হেসে ফেলে। সেখানে উপস্থিত সার্ভেন্ট দুজনও হাসে। একজন বলে, ছোট ম্যাডাম, আপনারে আর ফ্রিসামনিরে দেইখা মনেই হয় না যে আপনি তার সৎমা। আইজকাল এত আদর তো আপন মাও করে না। মীরা কয়েক সেকেন্ড নীরব থেকে আবার রান্নায় চামচ নাড়তে নাড়তে মুচকি হেসে বলে, জরুরি না যে মা হতে হলে জন্ম দিতে হবে। তাছাড়া ফ্রিসাকে ভালো না বেঁচে থাকা যায় নাকি? তোমরা ওই দিকটা গুছিয়ে ফেলো তো, আর প্লেট বাটিগুলো নামিয়ে ক্লিন করে ফেলো। সার্ভেন্টরাও বুঝল যে মীরা এই বিষয়ে কথা বাড়াতে ইচ্ছুক না। ওরা জলদি করে সেখান থেকে কাজে লেগে পড়ে। সার্ভেন্টরা রান্নাঘর ছাড়তেই মীরা হাতের কাজ থামিয়ে চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছেড়ে নিজে নিজেই বলে, মাকে তো কেউ কখনো এসব বলেনি। আজকাল জামানাই এমন যে ভালো ব্যবহার করলেও সন্দেহ হয়। আফসোস করে নিজেই হাসে। অতপর দ্রুত কাজ শেষ করতে থাকে। সন্ধ্যায় বাড়ি ফিরে শেহজাদ সবার আগে তার ফুফিজানের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মিসেস শাহিদা হঠাৎ করে শেহজাদকে নিজের রুমে বিনা নক করে ঢুকতে দেখে কিছুটা অবাক হন। তিনি বিছানায় বসে তসবিহ সহ পড়ছিলেন। অতপর ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে শেহজাদ? হঠাৎ আমার রুমে আসলে? শেহজাদ চেয়ার টেনে মিসেস শাহিদার কাছে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। মিসেস শাহিদা উদ্গ্রীব হয়ে নিজের ভাতিজাকে দেখছেন। কয়েক মুহূর্তের পর শেহজাদ চেয়ার ছেড়ে ফ্লোরে বসে নিজের ফুফির কোলে মাথা রাখে। এতে যেন মিসেস শাহিদা ভীষণ অবাক হয়ে যান। হঠাৎ কি এমন হলো যে শেহজাদ এতটা ভেঙে পড়েছে? ভেঙে না পড়লে তো শেহজাদ এমনটা করে না। শেষবার ফিওনার মৃত্যুর সময় তার কোলে মাথা রেখেছিল। মিসেস শাহিদা উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করেন, কি হয়েছে বাবা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শেহজাদ চোখ বন্ধ করে জবাবে বলে, আজকে ওই লোকটাকে দেখেছি ফুফিজান। কোন লোকটা? যার জন্য আমার আপু সুইসাইড করেছিল। মিসেস শাহিদা কয়েক সেকেন্ডের জন্য যেন প্রত্যুত্তর করতে ভুলে গেছেন। কিছু সময় পরে তিনি ফের শুধালেন, মুরাদ? হ্যাঁ ফুফি, ওই যা তারা চিহ্ন হিল মুরাদ। শেহজাদের কণ্ঠে তীব্র রাগের বহিঃপ্রকাশ। মিসেস শাহিদা তড়িঘড়ি করে আবার প্রশ্ন করেন, কোথায় দেখলে? এত বছর পর? এত বছর পর আবার কেন ফিরে এসেছে? জানি না আমি তাকে দেখে গাড়ি থেকে নামতে নামতেই সে হারিয়ে গেছে। আবু কেন ফিরে এসেছে আমি জানি না, কিন্তু এবার পেলে আমি ছাড়ব না। আমার ফ্যামিলির দিকে চোখ তুলেও তাকাবে তো আমি ওর লাশ ফেলে দিব। মিসেস শাহিদা ঘাবড়ে গেলেন। তার ভাতিজার রাগ যে খুব খারাপ। নিজের বোনের ঝুলন্ত লাশ সামনে দেখে অত বছর আগে সত্যি সত্যিই তো মুরাদকে নিজ হাতে খুন করতে গিয়েছিল পর্যন্ত। মিসেস শাহিদা তড়িঘড়ি করে বলেন, শোন বাবা, এসব কিছু করিস না। আগে থেকে পুলিশে বলে রাখো, কিন্তু মাথা গরম করে কিছু করিস না। ফুফিজান ওই লোকটা। চুপ চুপ, যা হয়ে গেছে গেছে।
তুমি তো সানিয়াকে ফিরিয়ে আনতে পারবে না। এখন তোমাকে যারা আছে তাদের কথা ভাবতে হবে। শান্ত হও, স্বাভাবিক থাকো। এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হও। বাড়ির আর কেউ যেন বুঝতে না পারে। যাও। শেহজাদ অনিচ্ছাসত্ত্বে মেনে নিল। তারপর নিজের রুমের দিকে পা বাড়ালো। শেহজাদ চলে যেতেই মিসেস শাহিদা নিজের আলমারির গোপন ড্রয়ার খুলে একটা ডায়েরি বের করল। এটা শেহজাদের 2 বছরের বড় বোন সানিয়ার ব্যক্তিগত ডায়েরি। সানিয়া ছোট থেকেই তার ফুফির পাগল ছিল। সবকিছু শেয়ার করত, কিন্তু বড় হতে হতে সন্তান যেমন নিজের প্রাইভেসি বুঝতে শুরু করে তারপর কথা শেয়ার করা বন্ধ করে দেয়, তেমনি সানিয়াও ইউনিভার্সিটিতে উঠে প্রেমে পড়ে এক ইয়াং ল্যাব ডেমনিস্ট্রেট মুরাদ আহমেদের। ওদের প্রেম অনেক গভীর হয়ে গিয়েছিল। সানিয়া অনেক দুর্বল মনের একটা মেয়ে ছিল, কিন্তু মুরাদ ছিল চতুর। সে সানিয়ার সাথে সম্পর্কে গিয়েছিল সানিয়ার প্রপার্টি ও সৌন্দর্যের মোহে পড়ে। সানিয়া যেদিন জানতে পারে সে বিয়ের আগেই কনসিভ করে ফেলেছে, সেদিন সে মুরাদকে বিষয়টা জানালে মুরাদ তাকে আশ্বাস দেয় বিয়ে করার। 2 পরিবারের মধ্যে কথাবার্তার মাধ্যমে বিয়েও ঠিক হয়। সানিয়ার পরিবার প্রথমে রাজি হচ্ছিল না, কারণ মুরাদদের সাথে তাদের মিলে না। কিন্তু সানিয়ার জেদে অবশেষে রাজি হয়ে গিয়েছিল। সানিয়া খুব খুশি ছিল, কিন্তু মুরাদের মনে যে অন্য পরিকল্পনা তা সানিয়া ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। মুরাদ আগে থেকেই বিবাহিত ছিল। এই সত্যটা জানতে পারে সানিয়ার ফুফা মানে ডক্টর আকবর রেহমান। তিনি গায়ে হলুদের দিনই সত্যটা জানতে পেরে বিয়ে ভেঙে দেন। কিন্তু সানিয়া এটা মেনে নিতে পারেনি। সে তো কাউকে এখনো জানায়নি যে সে 2 মাসের অন্তঃসত্ত্বা। সে কোনোভাবেই কারো কথা বিশ্বাস করতে পারছিল না। ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে চোখের সামনে মুরাদ ও মুরাদের স্ত্রীর ছবি দেখেও তার বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল সবাই ইচ্ছে করে তাদের বিয়েটা ভাঙতে চাইছে। সানিয়া নিজের বিশ্বাসে অটল থেকে নিজেকে রুমবন্দি করে কাঁদতে কাঁদতে মুরাদকে বহুবার কল করেছিল। অনেকক্ষণ পর মুরাদ কল রিসিভ করেও তারপর নিজ মুখেই সব সত্য স্বীকার করে নিয়েছিল। মুরাদ নিজের মোহ ও লালসার কথা জানালে সানিয়া সেটা সহ্য করতে পারে না। তখন সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। তার আগে সানিয়া প্রতিদিনকার রুটিনের মতো নিজের ডায়েরিতে লিখে যায় ও সেই সাথে বাড়ির সবার জন্য একটা চিঠিও রেখে যায়। সানিয়ার মৃত্যুর পর অনেক জলঘোলা হয় এই নিয়ে। এলাকাবাসীর কাছে সানিয়ার প্রেগন্যান্সির ব্যাপারটা আড়াল থাকতে পুলিশকে অনুরোধ করা হয়েছিল। শেহজাদ এখনো জানে না যে তার বোন প্রেগন্যান্ট ছিল। ওই সময়ে শেহজাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। মানসিকভাবে প্রায় বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। তাই শেহজাদের বাবা মা শেহজাদকে নিয়ে দেশ ছাড়েন। আমেরিকাতে শেহজাদের ট্রিটমেন্ট ও স্টাডি একসাথে চলতে থাকে। ডায়েরিতে হাত বুলিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করে দীর্ঘ বেদনাময় নিঃশ্বাস ছাড়েন মিসেস শাহিদা। আবারও অতীতের কালো ছায়া কেন ফিরে এসেছে? শেহজাদ তো প্রিয়জনদের হারাতে হারাতে ক্লান্ত। আবার কেন? রাত 9টার দিকে মীরা সবকিছু সাজিয়ে জোর করে শেহজাদকে ড্রয়িং রুমে নিয়ে আসে। শেহজাদ আসতে চাচ্ছিল না। তার মাথা ধরেছে খুব। কিন্তু ফ্রিশার এক্সাইটমেন্টের কথা বলে মীরা শেহজাদকে আনতে পেরেছে। ফ্রিশা ও মীরা মিলে একত্রে নাচ ও গান করল। মীরা গান গেয়েছে আর ফ্রিশা নাচ করেছে। শেহজাদ শুধু জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়। এতে তার একটুও মন লাগছে না। মিসেস শাহিদা এটা লক্ষ্য করে মীরাকে ডেকে বলেন, মীরা, আমার মনে হয় শেহজাদের শরীরটা একটু খারাপ। তুমি খাবার দাও, ও একটু রেস্ট করুক। মীরা এবার ভালো করে শেহজাদের দিকে লক্ষ্য করল। এখানে আনার সময় বলেছিল শরীর ভালো লাগছে না। মীরা তাই আর দেরি না করে সবাইকে খাবার বেড়ে দেয়। শেহজাদ অল্প খেয়ে সবার আগে উঠে যায়। মীরা সেদিকে উদাস হয়ে চেয়ে আছে। অন্তত একটু কমপ্লিমেন্ট সে আশা করেছিল। মিসেস শাহিদা নরম সুরে বললেন, শরীর খারাপ তো?
তুমি এটা নিয়ে কষ্ট পেও না, তুমিও তো ক্লান্ত। খাওয়া শেষ করে তুমিও রুমে চলে যাও, রেস্ট করো, এগুলো সার্ভেন্টরা গুছিয়ে নেবে। আজকে ফ্রিসাকে আমি ঘুম পাড়িয়ে দিব। ফ্রিসা তার দাদুমণির কথা শুনে খুশি হয়ে বলে, দাদুমণি, তুমিও আজ আমার সাথে ঘুমাবে? হ্যাঁ। আচ্ছা বাচ্চা, জলদি খাবারটা ফিনিশ করো তো। ফ্রিসা কথা শোনে। মীরা খাওয়া শেষ করে ফ্রিসাকে গুড নাইট উইশ করে রুমে চলে যায়। গিয়ে দেখে শেহজাদ ঘুমিয়ে গেছে। টেবিলে স্লিপিং পিলের স্ট্রিপ থেকে একটা ওষুধ নেই, তার মানে ওষুধ খেয়ে ঘুমিয়েছে। মীরাও কি করবে, সেও মন খারাপ করে পাশে শুয়ে পড়ে। আরো সপ্তাহ খানেক পেরিয়েছে। বাহ্যিকভাবে সব স্বাভাবিক চললেও স্বাভাবিক নেই মীরা ও শেহজাদের মাঝে। শেহজাদ কেমন গুমোট হয়ে থাকে, তার উপর প্রচুর ব্যস্ততা দেখায়। মীরার সাথে যেন স্বস্তিতে 5 মিনিট বসে কথা বলার সময়টাও হয় না। শেহজাদের এই হঠাৎ পরিবর্তন মীরার কাছে কেমন দুর্বিষহকর ঠেকেছে। সারাদিন পর একটু হাসি বিনিময় করে কিছুক্ষণ কথা বলাটাও যেন এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহ জুড়ে এই প্রতিচ্ছবি দেখে মীরা সিদ্ধান্ত নিল সে আজ ফ্রিসার সাথে ঘুমাবে। তাহলে নিশ্চয়ই শেহজাদ আসবে, এসে তাকে নিয়ে যাবে। যা ভাবা তা করলো সে। ফ্রিসাকে ঘুম পাড়িয়ে বারবার ঘড়িতে সময় দেখছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 11:30 ছুঁই ছুঁই, কিন্তু শেহজাদের কোনো পাত্তা নেই। অস্থির হয়ে উঠে মীরা। একবার ভাবলও যে গিয়ে দেখে আসবে, কিন্তু পরক্ষণেই মন বদল করে ফেলে। নিজের অভিমান ধরে রেখে আর না যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকালে দেখা যাবে শেহজাদের প্রতিক্রিয়া কি হয়। অতঃপর রাগ করে জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। এদিকে শেহজাদ নিজের পরিচিত গোতারা চিহ্ন এন্দা বিভাগের লোকজনদের সাথে যোগাযোগ করে অনেক তথ্যই জানতে পেরেছে। মুরাদের পারিবারিক ইতিহাস ঘাঁটতে গিয়ে বেরিয়ে আসে রাদীব। রাদীব মুরাদেরই চাচাতো বোনের ছেলে। রাদীব বিগত 7 মাস যাবৎ পলাতক। রাদীবের স্ত্রীর একটি পুত্র সন্তান হয়েছে। রাদীবের পরিবারের সাথে রাদীবের যোগাযোগ নেই। শেহজাদ কিছু একটা আন্দাজ করে নিয়েছে এই মামা ভাগ্নের উদ্দেশ্য। এর জন্য সেও তৈরি। অতঃপর ঘড়িতে সময় দেখে। ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। মীরাকে রুমে না দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকালো। ফের দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ড্যাম শিওর সি ইজ নাও অ্যাংরি উইথ মি। ইটস ওকে, টাইম উইল হিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই মীরা নিজেদের বেডরুমে গিয়ে দেখে শেহজাদও উঠে পড়েছে। দুজনে নীরবেই একসাথে নামাজ আদায় করে নেয়। মীরা রুম থেকে কোনো কথা না বলেই বেরিয়ে যেতে নিলে শেহজাদ ডাকে থামে। শেহজাদ বলে, তোমার অনার্স মাস্টার্সের সব ডকুমেন্ট দিয়ে যেও। কপাল কুঁচকে তাকায় মীরা। জিজ্ঞাসা করে, কেন? কেন আবার কেন? দিতে বলেছি দাও। আমি কারণটা জানতে চাইছি আপনার থেকে। জানতে পারবে, এখন ডকুমেন্টগুলো দাও। জাস্ট একটু ওয়েট করতে হবে। ট্রাস্ট মি, ইট উইল বি বেটার ফর ইউ। মীরা শেহজাদের চোখে মুখের ভাব দেখে বুঝল শেহজাদ কিছু তো লুকাচ্ছে। বিষয়টা তার মনে কষ্ট দিলেও সামনাসামনি প্রকাশ করল না। আর কথা না বাড়িয়ে ডকুমেন্টগুলো বের করে দিয়ে চলে গেল। শেহজাদ ডকুমেন্টগুলো হাতে নিয়ে মীরার চলে যাওয়া দেখে ভেতর থেকে হতাশ তিক্ত নিঃশ্বাস ছেড়ে ব্যালকনিতে গিয়ে বসে নিজে নিজে ধিমি স্বরে বলতে থাকে, আবারও সময় এসেছে এই দেশ ছাড়ার, এবার সবাইকে নিয়ে। শেহজাদ আমেরিকায় যেখান থেকে সে গ্র্যাজুয়েশন করেছে সেখানে মীরার পিএইচডি ডিগ্রির স্কলারশিপের জন্য আবেদন করে দেয়। সেই সাথে নিজেও এতদিন আসা অফারটা গ্রহণ করে নেয়। ফেব্রুয়ারি মাস, মীরার জন্মদিন আজ। সকালে ঘুম থেকে উঠে শেহজাদের থেকে সর্বপ্রথম জন্মদিনের শুভেচ্ছা পেয়েছে সে।
তারপর একে একে সবার থেকে, ফ্রিসার থেকে খুব সুন্দর একটা ফ্যামিলি ড্রয়িং পেয়েছে। এরপর ভার্সিটিতে এসে স্টুডেন্টদের থেকেও। পুরোটা দিন মীরার খুব ভালো কেটেছে। আজ সে বাবার বাড়িতে যাবে, সেখানে থাকবে। শেহজাদ হাফ দিনের ছুটি নিয়ে ফ্রিসাকে নিয়ে মীরাকে ভার্সিটি থেকে পিক করে নিয়ে যাবে। ভার্সিটি থেকে বেরিয়ে মীরা শেহজাদকে কল করল। শেহজাদ রিসিভ করতেই মীরা বলল, আপনি ফ্রিসাকে নিয়ে পৌঁছেছেন, কতক্ষণ লাগবে? শেহজাদ ড্রাইভ করছে। পাশে বসা ফ্রিসার দিকে একবার তাকিয়ে হেসে বলে, হ্যাঁ, জাস্ট ওয়েট ফর 5 মিনিটস এন্ড উই উইল বি দেয়ার। ওকে। মীরা ভার্সিটির গেইটের কাছে ফুটপাতে দাঁড়িয়ে আছে। দুপুরের সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ছে। রোদের তীব্রতা তেমন একটা না। হঠাৎই মাথায় জোরালো কিছু আঘাতে চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগল মীরা। তৎক্ষণাৎ সে মাটিতে লুটিয়ে পড়েছে। ভার্সিটির সামনে হট্টগোল পড়ে গেল আচমকা ঘটনায়। আঘাতকারী মুখোশধারী ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেও ধরতে পারল না। পুরো ভার্সিটিতে খবরটা ছড়াতে সময় লাগে না। ইতোমধ্যে শেহজাদও এসে পৌঁছেছে। ভার্সিটির সামনে গাড়ি থামাতেই এত ভিড় দেখে শেহজাদের মন কেমন একটা করে উঠল। সে ফ্রিসাকে গাড়ির ভেতর বসতে বলে দ্রুত গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে ভেতরে এসে দেখে মীরা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শেহজাদ পা যেন যত্র থেমে গেল। নিজের চোখকে তার বিশ্বাস হচ্ছে না। কণ্ঠস্বর যেন পুরোপুরি রুদ্ধ তার। তখনই অ্যাম্বুলেন্সের হর্নে লোকজন একপাশে সরে যাচ্ছে। মীরাকে অ্যাম্বুলেন্সে তুলবে তখন শেহজাদ বলে ওঠে, আই অ্যাম হার হাজবেন্ড, আই ওয়ান্ট টু গো উইথ হার। মীরার ডিপার্টমেন্টের কলিগরাও এতে সহমত প্রকাশ করে। মীরাকে অ্যাম্বুলেন্সে তুলে শেহজাদ মীরার কলিগ কনক ম্যামকে নিজের গাড়ির চাবি দিয়ে বলে, আমার মেয়েকে আপনাদের কাছে রাখুন প্লিজ, ও হার্টের প্যাশেন্ট। মীরাকে এই অবস্থায় দেখলে সহ্য করতে পারবে না। কনক ম্যাম এগিয়ে এসে বলেন, আমরা দেখে রাখব, আপনি দ্রুত যান। শেহজাদ সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্সে উঠে গেল। অ্যাম্বুলেন্স চলে যেতেই কনক ম্যাম ও সাবিহা ম্যাম শেহজাদের গাড়ির কাছে যেতেই দেখে গাড়ির দরজা খোলা। ভেতরে ফ্রিসা নেই। উনারা ঘাবড়ে গিয়ে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে। কি করবে না করবে ভাবতে ভাবতেই দারোয়ানকে বলে আশেপাশে খোঁজ লাগাতে। ভার্সিটির অথরিটির কাছেও খবর পৌঁছে গেছে। পুলিশ কমপ্লেনও ফাইল করা হয়েছে। কিন্তু ভার্সিটির ভেতরে ও আশেপাশে রাস্তায় অনেক খোঁজাখুঁজির পরও তারা ফ্রিসাকে খুঁজে পায় না। ভার্সিটি অথরিটি গেইটের কাছে সিসিটিভি চেক করে দেখতে পায় প্রথম দফায় একজন মুখোশধারী লোক মীরাকে আঘাত করে পালিয়েছে। তারপর একই বেশে একজন শেহজাদের গাড়ির দরজায় টোকা দেয়। ফ্রিসা গ্লাস নামালে স্প্রে করে গাড়ির দরজা খুলে ফ্রিসাকে নিয়ে একটা মাইক্রোতে করে চলে যায়। উনারা জুম করে মাইক্রোর নাম্বারটা নোট করতে পেরেছে কোনোভাবে। সেটা পুলিশকে দেওয়া হয়েছে। এদিকে রাদীপ ও মুরাদ ফ্রিসাকে অজ্ঞান করে নিজেদের ডেরায় নিয়ে যাচ্ছে। তাদের ধারণা মীরাকে যেভাবে আঘাত করেছে তাতে মীরা বাঁচবে না। এখন শেহজাদের মেয়েকেও শেহজাদের থেকে দূরে করে পুরানো প্রতারা চিহ্ন তিশোধ তুলতে চায় মুরাদ। রাদীপ গাড়ি ড্রাইভ করতে করতে শুধায়, মামা তুমি এই পুচকে মেয়েকে কেন তুলে আনলে? আমাদের তো মীরাকে নিয়ে টার্গেট ছিল। মুরাদ গাড়ির সিটে হেলান দিয়ে ক্রূর হেসে জবাব দেয়, বুঝলে রাদীপ, এই শেহজাদের বোনের জন্য এত বছর আমি সবকিছু থেকে দূরে। তোমার থেকে শেহজাদ সম্পর্কে জেনে প্রথমে সন্দেহ হচ্ছিল। তারপর আজকে যখন সামনাসামনি দেখলাম তখন সবকিছু মিলে গেল। তাই নিজের প্রতিশোধ কিভাবে বাকি রাখি। রাদীপ অবাক স্বরে বলে, তার মানে শেহজাদের বোন সানিয়া? হ্যাঁ। ও মাই গড, এত কোইন্সিডেন্স। তাহলে চলো এই পুচকে মেয়েটাকেও মীরার মতো। মুরাদের ধমকে রাদীপ তার বক্তব্য শেষ করতে পারল না। মুরাদ বলে, স্টপ।
ওকে মারব না, পাচার করে দিব। শেহজাদ সারা জীবন নিজের মেয়েকে খুঁজে ফিরবে। স্ত্রী সন্তান হারিয়ে এবার বদ্ধ পাগল হবে। হা হা হা। মুরাদের ক্রূর হাসিতে রাদিব তাল মেলায়। হসপিটালে আনার পর মীরাকে ডাক্তার চেক আপ করে জানায় অপারেশন করতে হবে, ব্রেন হেমারেজের চান্স বেশি। শেহজাদ যেখানে যা সাইন করার করে মীরাকে দ্রুত অপারেশন করতে বলে। মীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে শেহজাদ করিডোরের ফ্লোরে মুখ ঢেকে হাঁটু গেড়ে লুটিয়ে পড়ে। বারবার নিজেকে দোষ দিতে থাকে, কেন আর 5টা মিনিট আগে পৌঁছাতে পারল না। এদিকে এই ঘটনা টিভিতে নিউজ হচ্ছে। সেখান থেকে জানতে পেরে মিসেস শাহিদা আতকে উঠে শেহজাদকে কল করে। শেহজাদ নিজেকে কিছুটা সামলে ফোন রিসিভ করতেই মিসেস শাহিদা ঘাবড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করেন, শেহজাদ, শেহজাদ, তোমরা ঠিক আছো? কোথায় তোমরা এখন? শেহজাদের গলা দিয়ে কথা যেন বের হতে চাইছে না। সে বেশ সময় নিয়ে ঢোক গিলে দুঃসংবাদটা জানাতে উদ্ধত হয়। এদিকে মিসেস শাহিদা অনবরত হ্যালো হ্যালো করেই চলেছেন। শেহজাদ বলে, ফুফিজান। মীরা, হ্যাঁ মীরা, কি হয়েছে? কোথায়ও? কথা বলাও আমো সাথে। মিসেস শাহিদার ভীত কণ্ঠস্বরে শেহজাদ মুখ চেপে আরেকটু সময় নিয়ে তারপর বলে, হসপিটালেও? মানে? ওই ঘটনা মীরার সাথে? কোন হসপিটাল বলো? আমি এখনই আসছি। শেহজাদ হসপিটালের নাম বলে তারপর বলে, ফ্রিশাকে ইউনিভার্সিটি থেকে পিক করে ওকে নিয়ে বাসায় চলে যাও। এসো না। ও জানতে পারলে সহ্য করতে পারবে না। শেহজাদ, শেহজাদ, তোমরা ঠিক আছো? কোথায় তোমরা এখন? শেহজাদের গলা দিয়ে কথা যেন বের হতে চাইছে না। সে বেশ সময় নিয়ে ঢোক গিলে দুঃসংবাদটা জানাতে উদ্ধত হয়। এদিকে মিসেস শাহিদা অনবরত হ্যালো হ্যালো করেই চলেছেন। শেহজাদ বলে, ফুফিজান। মীরা, হ্যাঁ মীরা, কি হয়েছে? কোথায়ও? কথা বলাও আমো সাথে। মিসেস শাহিদার ভীত কণ্ঠস্বরে শেহজাদ মুখ চেপে আরেকটু সময় নিয়ে তারপর বলে, হসপিটালেও? মানে? ওই ঘটনা মীরার সাথে? কোন হসপিটাল বলো? আমি এখনই আসছি। শেহজাদ হসপিটালের নাম বলে তারপর বলে, ফ্রিশাকে ইউনিভার্সিটি থেকে পিক করে ওকে নিয়ে বাসায় চলে যাও। এসো না। ও জানতে পারলে সহ্য করতে পারবে না। মিসেস শাহিদা অতঃপর কল কেটে ডক্টর আকবর রেহমান ও মীরার বাবার বাড়িতে খবরটা জানায়। তারপর রওনা করে মীরার ভার্সিটির উদ্দেশ্যে। মীরার বাবা মা, ভাই ভাবি সবাই হসপিটালে এসে পৌঁছেছে। মীরার 2 ভাবি মিলে মীরার মাকে সামলে রাখছে। অপারেশন থিয়েটারের বাহিরের মহল বেশ ভারী। সেটাকে আরো ভারী করতে শেহজাদের ফোনে কল আসে। শেহজাদ একটু দূরে গিয়ে কল রিসিভ করতেই মিসেস শাহিদা হড়বড়িয়ে বলে ফেলেন, শেহজাদ, ফ্রিশাকে পাওয়া যাচ্ছে না। তোমার গাড়ি থেকেই কেউ ফ্রিশাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কথাগুলো শেহজাদের কানে যেন অবিশ্বাস্য ঠেকল। সে অস্থির হয়ে উত্তেজিত স্বরে বলে, হোয়াট? ফ্রিশাকে পাওয়া যাচ্ছে না মানে কি? আমি গাড়ির চাবি কনক ম্যামকে দিয়ে এসেছিলাম। সেখান থেকে মিসিং কিভাবে হয়? মিসেস শাহিদার পাশে দাঁড়িয়ে কনক ম্যাম কথাগুলো লাউড স্পিকারে শুনছিলেন। তিনি জবাবে বলেন, মিস্টার শেহজাদ, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ির ডোর খোলা ও ফ্রিশা সেখানে নেই। তারপর দারোয়ান ও পুলিশ আশেপাশে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। এখনো খোঁজ জারি আছে। সিসিটিভিতে দেখা গেছে একটা মুখোশধারী লোক এসে ফ্রিশাকে গাড়িতে তুলে নিয়ে গেছে। শেহজাদ কথাগুলো শুনে আন্দাজ করে ফেলেছে এই কাজ কার হতে পারে। সে রাগে ফোন মাটিতে ছুঁড়ে ফেলতে নিয়েও থেমে গেল। ফোনে জলদি করে ফ্রিশার লোকেশন চেক করতে শুরু করে।
বলা বাহুল্য যে শেহজাদ ফ্রিশার হাতঘড়ি ও মীরার হাতঘড়িতে ট্র্যাকিং মাইক্রোচিপ ইনস্টল করে রেখেছিল। যবে থেকে মুরাদকে দেখেছে তবে থেকে সে সাবধানতা অবলম্বন করে রেখেছিল। শেহজাদ লোকেশন দেখল, ফ্রিশার লোকেশন গাজীপুরের দিকে যাচ্ছে। শেহজাদ দ্রুত হসপিটাল থেকে বেরোতে নিলে মীরার বড় ভাই রুবেল এসে বলে, আমিও যাচ্ছি তোমার সাথে, আপনি এখানে থাকুন, দরকার পড়তে পারে। শেহজাদ দ্রুত কথাটা বলে বেরিয়ে পড়ে। রবেলও সাথে সাথে বেরোয়। তারপর বলে, মারুফ আছে, তোমার সাথে এখন আমার যাওয়াটা জরুরি আমি মনে করি, চলো। শেহজাদও আর কথা বাড়ায় না, একটা সিএনজিতে উঠে পড়ে পুলিশের কাছে লোকেশনটাও পাঠিয়ে দেয়। পুলিশ সেটাকে গাজীপুর থানাতে ইনফর্ম করে দেয়। এদিকে মুরাদ ও রাদীপ ফ্রিশাকে নিজেদের ডেরায় নিয়ে পৌঁছায়। ফ্রিশাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে সন্ধ্যার চা নাস্তা সারছে এমন সময় পুলিশ ভ্যানের হুইসেলের শব্দে টনক নড়ে তাদের। রাদীপ ব্যতিব্যস্ত হয়ে শুধায়, মামা, পুলিশ এখানে আসছে নাকি? মুরাদও শব্দটা খেয়াল করে চিন্তিত সুরে বলে, আমরা তো এখানে এসেছি 2 দিন হলো, তার মধ্যে আজকে ছাড়া এমন কিছু তো করিনি, মনে হয় আশেপাশের কোথাও কিছু হয়েছে। আমার কিন্তু ভয় লাগছে মামা, এই পুলিশের থেকে বাঁচতে চোরাই পথে ইন্ডিয়া চলে গিয়েছিলাম। তুই বেশি বুঝিস, বাচ্চাটাও তো তেমন কোনো শব্দ করেনি, অজ্ঞান হয়ে আছে, তাহলে আশেপাশের মানুষজনেরও আলাপ পাওয়ার কথা না, পুলিশ অন্য কোথাও এসেছে হয়তো। এই বলে মুরাদ নিশ্চিন্তে খাচ্ছে। মুরাদরা যেখানে সাময়িক নিজেদের আস্তানা গেড়েছে তা একটা নির্মাণাধীন ভবন। ভবন মালিককে মোটা অঙ্ক বুঝিয়ে 3-4 দিনের জন্য মাঝের দিকের একটা রুম ভাড়া নিয়েছে। এদিকে পুলিশ নিজেদের গাড়ি কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে থামায় যাতে ওরা বুঝতে না পারে। লোকেশন এই নির্মাণাধীন ভবনেই দেখাচ্ছে। শেহজাদরাও গাজীপুর শহরে ঢুকছে কেবল, কিছুটা সময় লাগবে। পুলিশ সদস্যরা সাবধানতা অবলম্বন করে রেলিং ছাড়া সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে সেই রুমটার দরজায় জোরে জোরে বাড়ি দিতে থাকে। দরজায় হঠাৎ তীব্র জোরালো শব্দে আঁতকে উঠে মুরাদ ও রাদীপ। রাদীপের মুখ থেকে চা ছিটকে পড়ে তার মামার গায়ে। মুরাদের সেদিকে তোয়াক্কা নেই, সে ভীত হয়ে পড়েছে। রাদীপ ভয়ার্ত স্বরে হড়বড়িয়ে বলতে থাকে, পুলিশ মামা, পুলিশ এসেছে, এখন কি হবে? খবর পেল কিভাবে? মামা, তুমি চুপ করে আছো কেন? কিছু করো, পুলিশ তো আমাদের ধরে ফেলবে। মুরাদ ঢোক গিলে ফিসফিস করে বলে, চুপ করে থাক, কোনো কথা বলবি না, পুলিশ কি না বুঝবো কি করে? সন্দেহের বশ তো এসেছে নাকি? আমি জানি না মামা, কেন যে তুমি এই পুচকেটাকে তুলে আনলে? উফ, এখন কি হবে? চল কোথাও লুকিয়ে পড়ি, একটা জানালাও নেই যে পালাব, বাথরুমটাতে চল। ওদের কথোপকথনের মধ্যেই পুলিশ সদস্যরা দরজা ভেঙে ফেলেছে। ভেতরে এসে মুরাদ ও রাদীপকে আটকও করে ফেলেছে। মুরাদ ও রাদীপ পুরো হতভম্ব হয়ে গেছে। পুলিশেরা ফ্রিশাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শেহজাদ ও রুবেল থানায় পৌঁছে দেখে ফ্রিশা মুখ ফুলিয়ে বসে আছে। শেহজাদ দৌড়ে গিয়ে ফ্রিশাকে কোলে তুলে নিলে ফ্রিশা অভিমানী স্বরে বলে, তুমি কোথায় গিয়েছিলে বাবা? আই ওয়াজ ওয়েটিং। শেহজাদের আখি যুগলে জল ভিড় করছে। সে ধরা গলায় বলে, সরি মাম্মাম, এক্সট্রিমলি সরি, তোমাকে রেখে যাওয়া ঠিক হয়নি আমার। ওকে, সরি গ্রেন্টেড। ফেইরি মাম্মাম কোথায়? আমরা যাব না। শেহজাদ এবার জবাব দেওয়ার শব্দ পাচ্ছে না। ফ্রিশা উৎসুকভাবে চেয়ে আছে। কিভাবে বলবে যে তার ফেইরি মাম্মামের অবস্থা ভালো না? শেহজাদের নীরবতায় ফ্রিশা আবারও প্রশ্ন করলে রুবেল এগিয়ে এসে ফ্রিশাকে বলে, এই দেখো মামা এসেছি,
তোমাকে তোমার ফেইরি মাম্মামের কাছে নিয়ে যাব। চলো তবে। এখানে কেন আছি আমরা? তারা চিহ্ন লিশ আঙ্কেলটা বলল, বাবা আসলে যাব। চলো লেটস গো। রুবেল জোরপূর্বক হেসে ফ্রিসাকে নিজের কোলে নেয়। শেহজাদ এবার ইন্সপেক্টরের সাথে দেখা করে রাদীব ও মুরাদের সেলের কাছে যায়। রাদীব ও মুরাদকে দেখে শেহজাদ ঘৃণামিশ্রিত স্বরে বলে, তোদের লজ্জা হয় না? না, আবারও আমার ফ্যামিলির পেছনে পড়েছিস। মীরার মাথায় আঘাত তোরাই করেছিস, তাই না? রাদীব মাথা নিচু করে বসে থাকলেও মুরাদ উঠে এসে বলে, হ্যাঁ, তোর বউ বাচ্চা দুটোকেই তোর থেকে সরাতে চেয়েছি, মনে আছে আমাকে? শেহজাদ তাচ্ছিল্যের স্বরে বলে, তোকে মনে থাকবে না? তোর মতো বাস্টার্ড পাভাটকে ভুলি কি করে? তুই তো টিচার জাতিকে কলঙ্কিত করেছিলি। অত বছর আগেই যদি তোকে নিজ হাতে শেষ করতে পারতাম, তবে আজ এসব হতো না। এবার দেখবি তোর কি হয়। অ্যাটেম্প্ট টু মার্ডার এন্ড কিডন্যাপিং কেসে রেস্ট অফ দ্য লাইফ পুলিশ কাস্টাডিতে থাকবি। আমি এটা মাস্ট এনশিওর করব। মুরাদ বিশ্রী হেসে বলে, পারবি না? আবারও পালাব? এটা বলতেই পুলিশ ইন্সপেক্টর মুরাদের গালে কষে চর বসিয়ে দেয়। তারপর শেহজাদকে নিয়ে তারা চিহ্ন ল থেকে বেরিয়ে আসে। যেহেতু পুলিশের সামনেই স্বীকারোক্তি দিয়ে ফেলেছে, তাই আগামীকালই ওদের কোর্টে তোলা হবে। শেহজাদ ও রুবেল ইন্সপেক্টরকে ধন্যবাদ দিয়ে রওনা করে। ইতোমধ্যে মীরার অপারেশন শেষ হয়েছে, সাকসেসফুলও হয়েছে। এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবে। কিছু প্রবলেম হতে পারে, সেটা ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অটির বাহিরে অপেক্ষারত সবার মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া বয়। শেহজাদও ফোন করে ফ্রিসাকে পেয়েছে, জানিয়ে দিয়েছে। হসপিটালে পৌঁছে ফ্রিসা মীরাকে এভাবে দেখে খুব কেঁদেছে। কাঁদতে কাঁদতে মেয়েটার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। মীরারও তখন জ্ঞান ফিরেছে। ডাক্তার তাকে মাথায় চাপ নিতে মানা করেছে, তাই ফ্রিসাকে শেহজাদ সরিয়ে নিয়ে এসেছে। মিসেস শাহিদা ফ্রিসাকে দেখে রাখছেন। মীরার মা মলি জাহান মেয়ের কাছে বসে আছেন। আজ তার মেয়েটার জন্মদিন, আর আজই সে মৃত্যুর কাছাকাছি থেকে গিয়ে এসেছে। মীরা অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করলে মলি জাহান বাধা দেন। বলেন, তোর কথা বলতে হবে না, চুপ করে থাক। ডাক্তার তোকে চাপ নিতে ও কথা বলতে মানা করেছেন। মীরা হাত সামান্য উঠিয়ে মায়ের চোখের পানি মুছিয়ে দিতে চাইল। মলি জাহান এবার আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ঝরো ঝরো করে মেয়ের সামনেই কেঁদে ফেললেন। শারমিন ও নিধি কেবিনের বাহির থেকে দেখে এসে শাশুড়িকে শান্ত করতে করতে বাহিরে নিয়ে আসে। মলি জাহান বেরিয়ে আসলে শেহজাদ একা কেবিনে প্রবেশ করে। মীরা তা দেখে আবারও কথা বলতে মাস্ক খুলতে চাইলে শেহজাদ থামিয়ে দিয়ে বলে, কথা বলো না। ফ্রিসা এখন ঠিক আছে, তুমিও জলদি ঠিক হয়ে যাও, তারপর আমরা এখান থেকে চলে যাব। মীরা কিছুটা অবাক হয়। হাতের ইশারায় কৌতূহল প্রকাশ করলে শেহজাদ মৃদু স্বরে বলে, তোমার সব ডকুমেন্ট চেয়েছিলাম, মনে আছে? মীরা চোখের পলক ফেলে হ্যাঁ বুঝালে শেহজাদ বলে, আমি আমেরিকায় তোমার পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। আমিও আমেরিকায় আগে যেখানে ফ্যাকাল্টি ছিলাম সেখানে জয়েন করব। ফুফাও এতদিন অনেক রিসার্চ বেসড ইউনিভার্সিটিতে অফার পেয়েছিল, একটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা সবাই আমেরিকায় চলে যাব। মীরা অবাক হয়ে চেয়ে আছে। এত কিছুর জন্যই তবে এতদিন এত লুকোচুরি? শেহজাদ দেখছে মীরা কিছুটা উত্তেজিত হচ্ছে। সাথে সাথে শেহজাদ বলে, প্লিজ প্লিজ উত্তেজিত হয় না।
তুমি সুস্থ হও, সব বলবো তোমাকে, কিছু লুকাব না। আই অ্যাম সো সরি। এখন শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো, প্লিজ প্লিজ। মীরা শান্ত হল, আস্তে আস্তে চোখ বন্ধ করল। নার্স এসে একটা ঘুমের ইনজেকশন দিয়ে গেল। পরদিন কোর্টে মুরাদ ও রাদীবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ওদের আগেও পুলিশ রেকর্ড থাকলেও যাবজ্জীবন কারাদণ্ডের রেকর্ড ছিল না বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। শেহজাদ কোর্ট থেকে সরাসরি হসপিটালে এসেছে। মীরার কলিগরা ও মীরার ভার্সিটির টিচাররা মীরাকে দেখতে এসেছে। মীরার অবস্থার উন্নতি হচ্ছে। ডাক্তার বলেছে 4-5 দিন হসপিটালে থাকতে হবে, তারপর ডিসচার্জ দিবে। ফ্রিশাও হসপিটাল ছেড়ে যেতে চাইছে না। মিসেস শাহিদা জোর করেও নিতে পারছেন না। কনক ম্যাম ও সাবিহা ম্যাম শেহজাদের সাথে কথা বলতে আসে। আই অ্যাম সরি মিস্টার শেহজাদ। আপনি সরি কেন বলছেন ম্যাম? ইটস নট ইউর ফল্ট, অল ফল্ট ইজ মাইন। আই ওয়াজ ইরেসপন্সিবল। আমার আইডিয়াতে ছিল কোনো খারাপ ঘটনা ঘটতে পারে, বাট আপনারও দোষ না মিস্টার শেহজাদ। ইটস অল ডেস্টিনি। এখন মীরা জলদি সুস্থ হয়ে যাক, এটাই দোয়া করি। শেহজাদ সৌজন্য হাসে। কনক ম্যাম ও সাবিহা ম্যামও বিদায় বলে চলে আসে। 5 বছর পর মীরা ভার্সিটি থেকে ফিরতেই সবাই একসাথে বলে ওঠে, সারপ্রাইজ। মীরা অবাক হয়ে চেয়ে দেখে তার বাবা মা, 2 ভাই ভাবি, ভাতিজা ভাতিজি সবাই এসেছে। মীরার চোখে খুশিতে পানি চলে এসেছে। মীরা ছুটে গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, তোমরা, অ্যাম আই ড্রিমিং? রিয়েলি তোমরা এসেছো? পেছনে থেকে শেহজাদের কোলের 2 বছরের ছেলে বাচ্চা বলে, ইউ আর নট ড্রিমিং মাম্মা। ছোট বাচ্চাটার আধো স্বর শুনে মীরা হেসে ফেলে। এবার ফ্রিশাও বলে, ইউ আর নট ড্রিমিং মাম্মাম। সবাই হেসে উঠে। ফ্রিশা এবার বাবার কোল থেকে ভাইকে নিজের কোলে নিয়ে নামায়। তারপর 2 ভাই বোন মিলে মীরার 2 হাত ধরে কেকের কাছে নিয়ে যায়। ফ্রিশা বলে, ইউ নো মাম্মাম, মি এন্ড মিশকাত মেড দিস কেক ফর ইউ। মিশকাত হেল্পস মি অ্যা লট। ইয়াহ, দাদুমণি অলসো হেল্পড মি। মীরা আবেগে হাঁটু গেড়ে বসে 2 ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। তারপর পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। তারপর মীরা ফ্রেশ হয়ে এসে একসাথে ডিনার করে। অনেক দিন পর নিজের বাবা মা ভাই ভাবিদের পেয়ে মীরা অনেক রাত পর্যন্ত গল্প করেছে। রুমে এসে দেখে শেহজাদ মিশকাতকে ঘুম পাড়িয়ে ফেলেছে। এখন শেহজাদ টেরেসে দাঁড়িয়ে আছে, বাহিরের দিকে মুখ করে। মীরা গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে বলে, 5 বছর আগে আজকের দিনটা আমি ভুলতে পারি না। মীরা এবার শেহজাদকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে, প্রতি বছর এভাবে মুখ কালো করে থাকলে হয়? ভুলে যান সব। আমরা ভালো আছি, হ্যাপি আছি। দেখুন, আমাদের পুরো পরিবার আমাদের সাথে। আমি ঠিক করেছি ওদেরকে একেবারে আমেরিকায় নিয়ে আসব। আমিও তাই চাই। জানি জানি। একটা কথা বলি। বলুন। পারমিশন নিচ্ছেন কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি মীরা। মীরা হালকা হেসে আরেকটু ঘনিষ্ঠ হয়ে চোখে চোখ রেখে বলে, কেউ একজন বলেছিল, মুখে না বললেও কাজে কর্মে বুঝে নিতে হয় ভালোবাসা। আমিও বুঝে নিয়েছি। শেহজাদও হালকা হেসে মীরা ললাটে ঠোঁট ছোঁয়ায়। মীরা আবার শেহজাদকে জড়িয়ে ধরলে ঘর থেকে মিশকাতের কান্নার সুর ভেসে আসে। মীরা ফিক করে হেসে ফেলে বলে,
ছেলে আপনার রোমান্টিকতার দুশ্মন বুঝলেন। যাই আমি। মীরা ঘরে চলে আসে। শেহজাদ সেখানেই দাঁড়িয়ে বুকে হাত গুজে বলে, এটাই তো ভালোবাসা। মুখে প্রকাশ না করলেও যা মন মোহনায় ঠিকই ফাল্গুন হাওয়া রূপে বয়ে বেড়ায়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম নতুন নতুন বাস্তব এবং সত্য ঘটনা অবলম্বনে গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।